নিলে যে খুব ক্ষতি হবে তাও না, আবার কোনো উপকার হবে তাও না। এটা কি আপনাদের দেওয়া হয়েছে কিনা? হয়নি দেওয়া? লাগে না হতে। তাছাড়া এর থেকে আমি এক্সট্রা অনেক কিছু শিখেছি, সেগুলো পাবেন কই? সেগুলো তো নেই। মডেল নাম চেঞ্জ করে ফেলবো, থাকবে না এটা। আর যেগুলো আমি ব্যবহার করছি, যেগুলো আপনাদেরকে এক্সট্রা শেখানো আছে, এখান থেকে অনেক কিছু বাদ দিয়ে দেবো, অনেক কিছু অ্যাড করবো। বাদ দিয়ে দেবো বলতে মডিউলের ভিতরে সবকিছু রাখার প্রয়োজন হয় না। সবকিছু রাখলে মডিউলটা বিশ্রী লাগে দেখতে। মেইন মেইন টপিক ফোকাস করে তার ভিতরে আমি সবকিছুই দেখাই দেবো। এভাবে করে মডিউলটা বানাবো, পরিকল্পনা আছে, বাট সময় হয় না। তবে এই জিনিসটা কিছু কাজে লাগে। মানে আমি যখন আগে যখন করছিলাম তখন এটা আমার কাছে ছিল। আমার দেখা যাচ্ছে 1 বছর করে নামাজ পড়ে আমার স্টোরিটা নিয়ে খুঁজে পাচ্ছি না, ওই স্কিলটা মানে ফুলটা জানি কিন্তু ওই কাজটা যদি কেউ সার্চ করে বুঝতে পারছে তখন এটা আমার খুব হেল্প ছিল। ক্লাস অসুবিধা নেই, আমি এখানে দিয়ে দিচ্ছি। তা আমার কাছে প্রয়োজনীয় মনে হয়েছিল না, এই জন্য দেয়নি আর কি। আসলে এটা হলো বাস্তব কথা। অ্যাড ফাইল কি আনছেন? আচ্ছা, ক্লাস শেষ নিয়ে নিন। ওকে, থাকে এটা। সো সাস লেস এগুলো কি, এটা আমরা ফার্স্টে জেনে আসি। সাস এবং লেস এটা কি জিনিস। ওকে, এটা দিই, এটা দিই। এখান থেকে ক্লাসেস কয়টা ক্লাস আছে আমাদের? 36টা না? 37, 37। অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে প্রজেক্টগুলো করি বা আমরা যেভাবে ফোল্ডার স্ট্রাকচারটা সাজাই, সেভাবে সাজাই ফেলেন। ইমেজেস, সিএসএস, জেএস, এই তো। এরপরে আপনার যা লাগবে না লাগবে এগুলো সব আপনাদের এখন ঠুলস্থ হয়ে গেছে, এগুলো বলা হুদাই। এখানে সিএসএস এর ভিতরে আমার লাগবে হচ্ছে স্টাইল ডট সিএসএস। আমি জেএস নিয়ে আপাতত কাজ করব না, স্টাইল ডট সিএসএস। আর এখানে রাখবো হচ্ছে index ডট এইচটিএমএল। এই এটাকে ওপেন করি ব্রাউজারে, আর পুরোটাকে নিয়ে আমি এটা রান করি। এটা হচ্ছে SCSS, লিঙ্ক করি CSS স্টাইল ডট CSS। আচ্ছা, আপনাদেরকে মেটা ট্যাগ নিয়ে মনে হয় বেশি কথা বলা হয়নি, তাই না? মনে করেন তো আগামী ক্লাসে বলে দেবো। আচ্ছা, মেটা ট্যাগ এবং এই ল্যাঙ্গুয়েজ এটা বোঝেন আপনারা, এটা না বললেও চলে, বাট মেটা ট্যাগ নিয়ে কিছু পড়াশোনা আছে, একটু খেয়াল করে আমাকে একটু মনে করে দিন। আজকে যেহেতু শুরু করছি সেহেতু এটা আমি আজকে দেখাবো না। হ্যাঁ, মেটা মেটা নিয়ে কাজ আমাদের না। মেটা নিয়ে কাজ হচ্ছে যারা এসইও করে তারা এই ট্যাগ নিয়ে নাড়াচাড়া করে। তারপরেও আমরা শিখে রাখবো, বেসিকটা শিখে রাখবো, তার কারণ অনেক সময় কেউ জিজ্ঞাসা করে বসলে আমি তো হা করে থাকবো, অ্যান্সার নেই। এসইও ফ্রেন্ডলি। আচ্ছা, মেটা ট্যাগ নিয়ে যদি আলোচনা করবো সেটাকে আমি বলে দেবো, ভয় নেই। মেইন মেনু, আর এখানে মনে করে নিলাম ইউএল এলআই এ, হ্যাশ দিয়ে রাখলাম, এখানে করে দিলাম মেনু আইটেম 2 3। আচ্ছা, এটার আমি সিএসএস করব, স্টাইল ডট সিএসএস। এখন সিএসএস করার জন্য এজ ইউজুয়াল আমরা যেগুলো করি সেগুলো তো করবই। আমরা ধরেন এভাবে সিএসএস করব। লেখাকে বোঝা যায় না? ছোট ছোট মনে হচ্ছে, এবার বুঝছেন? এবার না বুঝলে চশমা লাগবে, কিছু করার নেই। মেইন মেনু, ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ রেড। ভয় নাই, আউটপুট দেখাচ্ছি না, ভয় নাই। মেইন মেনু ইউএল, কালার চেঞ্জ করে দিই, ইউএল ধরেন ফ্লোট
রাইট, কি আউটপুট আসবে অলরেডি আপনারা বুঝতেছেন। ডুপ্লিকেট করি, ইউএল এর পরে এলআই। এই ইউএল কে ধরেন আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার এই সেম কালারটা দিয়ে দিলাম। আচ্ছা, এলআই কে বলে দিলাম ফ্লোট লেফট, আর এখানে দিতে পারি লিস্ট স্টাইল না, ডুপ্লিকেট এ টেক্সট ডেকোরেশন ধরেন নাম করে দিলাম, আর কালার করে দিলাম ভিন্ন একটা। এরপরে কি আসবে? হোভার, হোভার এই এই হচ্ছে আমার অ্যাজ ইউজুয়াল সিএসএস। এইখানে দেখেন আমরা সিলেক্টর গুলো যে লিখতেছি, সিলেক্টর, এই যে মেইন মেনু একটা সিলেক্টর না, একটা সিলেক্টর। এই মেইন মেনু কথাটা কয়বার লিখলাম? একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার। ঠিক আছে। ইভেন কথাটা কয়বার লিখলাম? একবার, দুইবার, তিনবার, চারবার। এলআই লিখলাম তিনবার, এ লিখলাম দুইবার। তাহলে আমাদেরকে অনেক একই জিনিস অনেকবার লিখতে হচ্ছে না, আমাদের টাইম ব্যয় হচ্ছে, এই একটা সমস্যা। এখানে দেখেন এই যে একটা কালার, এই যে একটা কালার সেম। আমরা সাধারণত আমাদের ওয়েবসাইটে দুইটা কালারই ব্যবহার করি, একটা হচ্ছে প্রাইমারি কালার আর একটা হচ্ছে সেকেন্ডারি কালার। সাদা এবং কালোটা বাদ দিয়ে দুটো কালারই তো ব্যবহার করি। মনে করেন আপনার ওয়েবসাইটে প্রাইমারি কালারটা আপনি 50 জায়গায় ব্যবহার করছেন, আর সেকেন্ডারি কালারটা ব্যবহার করছেন 60 জায়গায়। ঠিক আছে। কোনো কারণে বায়ার আপনাকে বললো না আমার প্রাইমারি কালারটা চেঞ্জ করার প্রয়োজন, আমার লোগোটা চেঞ্জ হয়ে গেছে, প্রাইমারি কালারটা চেঞ্জ করার প্রয়োজন। সেই 50 জায়গায় ঘাটবেন, 50 জায়গায় খুঁজে 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 বের করে করে চেঞ্জ করতে হবে, আমার একটা সম্ভব, কষ্ট করতে হবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি কোনো নির্দিষ্ট একটা স্টাইল ব্যবহার করতেছেন, যেমন একটা নির্দিষ্ট গ্রেডিয়েন্ট ব্যবহার করতেছেন, বা নির্দিষ্ট একটা কি বলা হয় শ্যাডো ব্যবহার করতেছেন। ঠিক আছে। এখন বায়ার বললো কি না, এই যে শ্যাডোটা তুমি ব্যবহার করছো, এই শ্যাডোটার কালারটা এটা না দিয়ে এটা দাও। কি করবেন? দুনিয়ার সব শ্যাডো খুঁজতে খুঁজতে মাথা খারাপ, তাই না? কারণ আপনি নিজেও তো বলতে পারবেন না কয় জায়গা শ্যাডো ব্যবহার করছেন, মনে থাকে না। সিঙ্গেল পেজ বলে এখন আপনার ধরতে পারতেছেন, যখন 15টা 20টা 25টা পেজ নিয়ে কাজ করবেন, তখন আমি একটা কাজ করছিলাম পেজ ছিল 46টা, তখন কি করবেন? 46টা পেজ। ঠিক আছে। তখন কি করবেন? কিছু করার নেই। এই এসসিএসএস দিয়ে যদি কাজ করেন, বিশেষ করে এই বড় বড় প্রজেক্টে, তাহলে কি হবে? আপনি সব কালারটা একটা ভেরিয়েবলের মাধ্যমে এক জায়গায় স্টোর করবেন। যেমন আপনি বলে দিলেন যে কালার প্রাইমারি সমান সমান রেড। এখন যেখানে কালার প্রয়োজন, অ্যাঙ্কর ট্যাগের কালার ইকুয়াল ভেরিয়েবল কালার রেড, কালার প্রাইমারি। তাহলে সব জায়গায় আপনি ভেরিয়েবলের নামটা কল করছেন, আর ভেরিয়েবলটা তৈরি করে রাখছেন এক জায়গায়। তো ওই এক জায়গা থেকে যদি ভ্যালুটা চেঞ্জ করে দেন, দুনিয়া সব জায়গায় ভ্যালু চেঞ্জ হয়ে যাবে না? জাভাস্ক্রিপ্টে শিখছেন, এটাই হচ্ছে এসসিএসএস। এই কাজগুলোই আমরা করব হচ্ছে এসসিএসএস এর মাধ্যমে। আপনি এক জায়গায় একটা গ্রেডিয়েন্ট তৈরি করে রাখছেন, বা এক জায়গায় একটা ট্রানজিশন তৈরি করে রাখছেন, তৈরি করে আপনি আপনার যত জায়গায় খুশি ব্যবহার করলেন, যে পেজে যেখানে খুশি সেখানে ব্যবহার করলেন। কেউ যদি বলে এটা চেঞ্জ করে দাও, আপনি ওই এক জায়গায় চেঞ্জ করবেন, দুনিয়া সব জায়গায় চেঞ্জ। বুঝতে পারছি? সহজ না কাজটা? সহজ। তবে মজার ব্যাপার হলো এসসিএসএস ব্রাউজার চিনে না। সার্চ বলেন, লেস বলেন, এগুলো কোনো কিছু ব্রাউজার চিনে না। ব্রাউজার আপনার সিএসএস চেনে। ঠিক আছে। আমরা অ্যাজ ইউজুয়াল যে সিএসএস গুলো লিখি, এটাই ব্রাউজার চেনে। ব্রাউজার কোনো এসসিএসএস গুলো কিছুই চিনে না। তাহলে আমাদের লিখতে হবে এসসিএসএস, কেননা এসসিএসএস না লিখলে কিন্তু আমরা হ্যান্ডেল করা আমাদের জন্য কষ্টসাধ্য ব্যাপার। লিখবো এসসিএসএস, লিখবো একটা সফটওয়্যারের সাহায্যে, সেই সফটওয়্যারটা আমার এসসিএসএস টা কনভার্ট করে সিএসএস বানাই দিবে। ক্লিয়ার? বুঝেননি? আমি লিখবো এসসিএসএস, ঠিক আছে, আর এটার সাথে আমরা একটা সফটওয়্যার ইনক্লুড করে রাখবো, সফটওয়্যারের সাহায্যে এসসিএসএস গুলো লিখবো।
যখন এসসিএসএস গুলো লিখবো, যখন আমি সেভ দিব, এসসিএসএস গুলো যেন অটোমেটিক্যালি সিএসএস এ কনভার্ট হয়ে যায়। আমরা দুটো ফাইল তৈরি করব, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড এসসিএসএস আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড সিএসএস। স্ট্যান্ডার্ড এসসিএসএস এর ভিতরে আমরা এসসিএসএস এর স্ট্রাকচার অনুযায়ী এসসিএসএস লিখতে থাকবো, আর এখানে যা লিখবো সেটাই কনভার্ট হয়ে সিএসএস এ কনভার্ট হয়ে যাবে আমার স্ট্যান্ডার্ড সিএসএস এর ভিতরে। এবার ক্লিয়ার? তো প্র্যাকটিক্যালি দেখুন, আপনারা এতটুকু করে মাথায় রাখেন তাহলে প্র্যাকটিক্যালি একদম ইজি, কি করতেছে সব মাথায় ঢুকবে। আচ্ছা, অনেকটা কমন সিএসএস এর মতো। অনেকটা না, পুরোটাই কম আছে। এখানে একটা হাইট দিন, হলো বোঝা যাবে না। হাইট করে দিলাম 50 পেজ, ফ্লোট করছে তো নিচের থেকে হাইটটা 0 হয়ে গেছে। এই যে আসছে। এবার গুগলে সার্চ দেন এসসিএসএস। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এখানে আমি লিখছি লেস, সাস, এসসিএসএস, তিনটা জিনিস। মূলত সাস এবং লেস দুইটা জিনিস চলে, দুইটা জিনিস আলাদা। ঠিক আছে? আর এই সাসের নতুন একটা ভার্সন হচ্ছে এসসিএসএস, বা লেখার নতুন একটা স্টাইল হচ্ছে এসসিএসএস। সহজ কথায় লেস এক জিনিস আর সাস এবং এসসিএসএস আরেক জিনিস। বুঝাইতে পারছি? আচ্ছা, আরো ক্লিয়ার হয়ে যাবেন। তবে লেসটার প্রচলনটা একটু কম, লেসটা সাস থেকে একটু সহজ, বাট লেসটার প্রচলনটা একটু কম। কারণ হচ্ছে লেসটার কিছু সীমাবদ্ধতা আছে, কিছু কাজ করতে পারবেন না। আমি বলছিলাম আপনাদের একদিন, মনে আছে হয়তো, যে আমরা অনেক সময় টিম ওয়াইজ কাজ করে থাকি। বড় প্রজেক্টের ক্ষেত্রে একটা প্রজেক্ট 2-3 জন মিলে তৈরি করি, তখন আমাদেরকে সার্ভারের সাথে কানেক্ট হয়ে কাজ করতে হয়, হয়তো GitHub এর সাথে অথবা npm এর সাথে কানেক্ট হয়ে কাজ করতে হয়, মানে npm নিয়ে কাজ করতে হয়, মানে একটা গ্রুপ ওয়াইজ কাজ করতে হয়। যখন আপনি সার্ভারের সাথে কানেক্ট হয়ে কাজ করবেন তখন লেসটা কাজ করবে না, তখন সাসটা কাজ করবে। ঠিক আছে? তো সাসটার গ্রহণযোগ্যতা অনেক বেশি লেস থেকে, কাজ একই। যেমন বুটস্ট্র্যাপ একটা সিএসএস ফ্রেমওয়ার্ক, বুটস্ট্র্যাপের মতো আরো অনেক ফ্রেমওয়ার্ক আছে, ইউআই কিট আছে, তারপরে নতুন একটা আসছে কি জানি, এরকম অনেকগুলো আছে। তো সব থেকে পপুলার হচ্ছে বুটস্ট্র্যাপ, সো আমাদের শেখা উচিত বুটস্ট্র্যাপ। আর যখন বুটস্ট্র্যাপটা পেরে যাব তখন অন্য ফ্রেমওয়ার্ক গুলো আমাদের কাছে একই, সবগুলো একইভাবে তৈরি করা। ক্লিয়ার? সো এই জন্য আমি পার্সোনালি বলবো যে আপনারা একটু কষ্ট করে হলো সাসটা শিখবেন, লেসটা শেখার প্রয়োজন নেই। লেসটা যদি কখনো বায়ার চায় যে না আমার লেসই লাগবে, তো সাসটা যদি আপনি পারেন তাহলে লেস শিখতে আপনার সময় লাগবে আধা ঘন্টা। জাস্ট পার্থক্যটা ধরে নেবেন যে এটা এটা এরকম, এটা এরকম, হয়ে গেল। সো এখানে সার্চ লিখে আমি সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে সার্চের ওয়েবসাইটটা চলে আসছে। এখানে যাই, এখানে আমাকে নিয়ে যাবে। এই বলছিলাম যে আমাকে একটা থার্ড পার্টি সফটওয়্যারের সাহায্য নিতে হবে, সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। ইনস্টলে ক্লিক করেন, এই যে এখানে দেখেন অনেকগুলো সফটওয়্যার লিংক দেওয়া আছে। এছাড়াও আরো অনেক সফটওয়্যার আছে, এগুলোকে বলা হয় কম্পাইলার সফটওয়্যার। সাস কম্পাইলার সফটওয়্যার লিখে সার্চ দেবেন, কম্পাইলার ধরেন সফটওয়্যার, অনেকগুলো লিংক পাবেন, সেখান থেকে নিয়ে নেবেন। তবে সাস কম্পাইলার সফটওয়্যারের ভিতরে কোয়ালা সফটওয়্যারটা সবথেকে বেশি চলে, এটা সহজ এবং ফ্রি। ঠিক আছে, কোয়ালা সফটওয়্যারটা। বাট এখানে কেন জানি কোয়ালা সফটওয়্যারটা এখানে লিংক দেওয়া নেই, আগে দেওয়া ছিল না। এই যে ফ্রি ওপেন সোর্স, এখানে কোয়ালাটা আগে দেওয়া ছিল, বাট আমি গতকালকে খেয়াল করেছি যে এখানে কোয়ালাটা উঠায় ফেলছে তারা। কেন উঠাইছে আমি নিজেও জানি না, আমি এখন পর্যন্ত কোয়ালাটাই ব্যবহার করি। সো কোয়ালার ওয়েবসাইটে যান, ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, জাস্ট এতটুকুই। ইনস্টল করার পরে কোয়ালা সফটওয়্যারটা ওপেন করবেন। এই যে এই ধরনের একটা এর মতো ছবি, এই যে এই ধরনের একটা ছবি দেওয়া আছে, পুতুল পেঁচা, এই ধরনের একটা ইন্টারফেস পাবেন। ক্লিয়ার? সো ধরেন আমরা আমাদের সফটওয়্যার ইনস্টল করা রেডি, সবকিছু করা রেডি। এখন এই সফটওয়্যারের সাথে আমাদের প্যাকেজটা ইনক্লুড করতে হবে। সো এখান থেকে আমি ডকুমেন্টেশন থেকেও যেতে পারি, ডক থেকেও আমি দেখে নিতে পারি কিভাবে আপনার প্যাকেজগুলো ইনক্লুড করে, কি করে না করে। সো এত কিছু আমি দেখাচ্ছি না, আমি সরাসরি প্রসেসিংয়ে চলে যাচ্ছি, মানে আমি থিওরিক্যালি না দেখাই প্র্যাকটিক্যালি দেখাচ্ছি।
আপনারা চাইলে এখান থেকে পড়ে আরো বিস্তারিত অনেক কিছু জানতে পারেন। সো এটা হচ্ছে আমাদের সাসের ওয়েবসাইট। এখান থেকে চলে গেলাম লার্ন সাসে। সো লার্ন সাসে গিয়ে আমরা এখান থেকে সাসগুলো লিখবো। সো এর আগে আমি আমার প্রজেক্টটা এই সফটওয়্যারের সাথে ইনক্লুড করে রাখি, আর না হলে সেভ হবে না, এই যে কম্পাইলটা হবে না। এটা করার জন্য পুরো যে প্রজেক্টটা, সম্পূর্ণ প্রজেক্টটাকে টান দিয়ে এখানে ছেড়ে দেন, অথবা এখান থেকে প্লাস দিয়ে আনতে পারেন, তো বুঝতেই পারতেছেন আনা সম্ভব অনেকভাবে। ছেড়ে দেওয়ার পরে দেখেন এখানে কোনো এখানে যখন আমি একটা ফোল্ডার এখানে ছেড়ে দেব, তখন সে এখানে একটা SCSS ফাইল খুঁজবে আমার প্রজেক্টের ভিতরে। সে একটা SCSS ফাইল খুঁজবে। আমার এখানে কোনো SCSS ফাইল নেই, যে কারণে দেখেন একটা ফাইল নিয়েছে, তাও এটা কেমন অন্ধকার অন্ধকার দেখাচ্ছে। ঠিক আছে, তার মানে বোঝা গেল যে এখানে আমার কিছু না কিছু মিসিং আছে। এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করি, কঠিন কিছু না, একদম সহজ। দেখেন, সরি, SCSS নামে একটা ফোল্ডার করলাম। এর ভিতরে আমি একটা নিউ টেক্সট ডকুমেন্ট নেই, করে দিলাম style.scss। ক্লিয়ার? সো এটাকে আমি কেটে দিই বা রিফ্রেশ দিব। রিফ্রেশ আসছে। এটা তো এখন একটু দিনের আলোর মতো পরিষ্কার দেখাচ্ছে। সো যখন এইভাবে আপনি করবেন, আগে ভাগে এই ফাইলটা তৈরি না করে যখন এখানে এইভাবে করবেন, তখন অটোমেটিক্যালি এখানে কাজটা আরম্ভ হয় না। তখন আপনাকে এখানে ক্লিক করে এই যে কম্পাইল করে নিতে হয়, একটু সময় নেবে কম্পাইল। এখানে রিলোড করবেন, দেখবেন এখানে দুটো ফাইল অ্যাড হয়ে গেছে। খেয়াল করছেন বিষয়টা? আমি আবার দেখাই। আমাদের উচিত হলো এট ফার্স্ট আমাদের ফোল্ডার স্ট্রাকচারটা তৈরি করে নেওয়া, SCSS এর ভিতরে style.scss টা নিয়ে নেওয়া। নেওয়ার পরে এরপরে কোয়ালা সফটওয়্যারটা ওপেন করেন। এটা কেটে দিলাম, আবার নতুন করে ওপেন করি। আচ্ছা, এটা রয়ে গেছে, ডিলিট দিয়ে দিই, দরকার নেই। এখান থেকে আবার ড্রাগ করলাম, পাইছে? কেন SCSS টা পাইনি কেন? আমরা মনে কেটে ফেলছি SCSS। আসলে কেটে ফেলছি, অবস্থা। SCSS হবে। আবার নিয়ে আসি, টান দিই, ছেড়ে দিলাম, পেয়ে গেছে। দেখেন অটোমেটিক্যালি পেয়ে গেছে, এখানে অ্যালার্ট দেখাইছে যে অটোমেটিক্যালি পেয়ে গেছে। যখন সব কিছু ঠিকঠাক থাকবে, কিছু করা লাগবে না, অটোমেটিক্যালি তারা ইনক্লুড করে নেবে। আচ্ছা, এবার চলেন আমরা আমাদের প্রজেক্টে যাই। এগুলোকে সাপোজ আমি আপাতত কমেন্টের ভিতরে রাখি, যেন কাজ না করে। এই SCSS এর ভিতরে, SCSS ফোল্ডারের ভিতরে তারা তিনটা ফাইল তৈরি করে দিয়েছে। একটা হচ্ছে style.css, আর একটা হচ্ছে style.css.math, আর একটা হচ্ছে style.scss। আমরা CSS লিখবো হচ্ছে এখানে, style.scss এর ভিতরে লিখবো, আর এর আউটপুটটা আমাকে দেখাবে হচ্ছে এই SCSS এর ভিতরেই তারা style.css যে করছে এটা দেখাবে, এখানে আউটপুটটা দেখাবে। তাহলে style.css দুটো হলো, আমরা নিচে একটা কোনো হ্যাঁ, এখন এটা আমরা চেঞ্জ করব, একটু পরে আসছে চেঞ্জ করাটা। দেখেন কিভাবে আমরা style.scss টা এই ডান পাশে রাখি, এটাকে রাখি বাম পাশে। এইখানে আপনি লেখেন যা খুশি তাই লেখেন। মজার বিষয় হলো SCSS এর ভিতরে আপনি নরমাল CSS ও লিখতে পারেন, কাজ করবে, কোনো সমস্যা নেই। যেমন আমি লিখলাম অল সিলেক্টর, প্যাডিং 0, মার্জিন 0, কন্ট্রোল S দিয়ে সেভ করেন। আসছে বাম পাশে, অটোমেটিক্যালি চলে আসছে না? আচ্ছা, এবার দেখেন আমি SCSS এর মতো করে একটু লিখি। যেমন আমি এখানে তৈরি করেছিলাম মেইন মেনু, ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ রেড, ঠিক আছে, কন্ট্রোল S দিলাম, বাম পাশে কিন্তু চলে আসছে। এখন মেইন মেনুর ভিতরে ছিল আমার UL ট্যাগ, তাই না? আমাকে এখানে CSS যখন লেখা শেষ একটা এন্টার দিবেন, একটা বা দুইটা যেভাবে সুবিধা হয়, এন্টার দিয়ে সরাসরি এখানে লিখে দেন UL।
এরপরে বলেন ফ্লোট রাইট, খেয়াল করছেন কন্ট্রোল এস দিয়ে সেভ করি, দেখেন মেইন মেনু স্পেস ইভেল ফ্লোট রাইট, একটু এলোমেলো এর দেখাচ্ছে এখানে, যদিও আসছে সব ঠিকঠাক মতো। এরপরে ধরেন আপনি ইউএল এর ভিতরে এলআইটাকে ধরতে চান, সো ইউএল এর ভিতরে আবার লেখেন এলআই, এখানে বলে দেন ফ্লোট লেফট, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, আবার দেখেন এই যে মেইন মেনু ইউএল এলআই ফ্লোট লেফট। এই জিনিসটা দেখতে অনেক বাজে লাগতেছে না? এই স্টাইলটা একটু চেঞ্জ করা যায় কিভাবে? কলা সফটওয়্যারে চলে যান, এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে দেখেন কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে অটো কম্পাইল, আমরা হ্যাঁ অটো কম্পাইলে চাই, যতবার সেভ দেবো ততবার যেন অটোমেটিক কম্পাইল হয়ে যায়। হ্যাঁ, কম্পাইল মানে হচ্ছে এই কনভার্টের মতো হয়ে যাবে। সেকেন্ড সোর্স ম্যাপ, স্টাইল ডট সিএসএস ডট ম্যাপ ছিল না একটা, ওটা আমরা চাচ্ছি না, ওটা বাদ, দরকার নেই। এরপরে দেখেন আউটপুট, এখানে অনেক কিছু আছে, অটো প্রিফিক্স টিফিক্স অনেক কিছু আছে, আপনি যদি চান অটো প্রিফিক্স করে নিয়ে নেবে, করা নিতে পারেন, কোনো সমস্যা নেই। আউটপুট স্টাইলের এখানে অনেকগুলো আছে, বর্তমান যে আউটপুটটা দেখাচ্ছে এটা হচ্ছে নেস্টেড আকারে। ঠিক আছে, আমরা চাচ্ছি না আউটপুট আসবে হচ্ছে কি এক্সপান্ডেড, এভাবে এটাকে সিলেক্ট করে আমি কম্পাইল করে ফেললাম আবার, হয়েছে ঠিকঠাক মতো? এক্সপান্ড মানে হচ্ছে ওই যে নিচে 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 লিখবে, আর যদি আপনি নেস্টেড দেন তাহলে মানে প্রথমটা বামে, তারপরটা ডানে, তারপরটা ডানে, এইভাবে করে করে ডান দিকে আসবে। সো খুব কি কঠিন? এতটুকু সিএসএস লিখলাম, আমাকে এতগুলো সিএসএস বানিয়ে দিল, সহজ না? আপনাকে মনে রাখতে হচ্ছে না। আচ্ছা, এবার চলেন আমরা এখানে যে ওদের যে ডকুমেন্টেশন সেখানে চলে যাই। এত সময় পর্যন্ত যেটা করতেছিলাম সেটাকে বলা হয় নেস্টিং করা। ঠিক আছে, নেস্টিংটা আগেই দেখি। এখানে দেখেন আমরা যে এক্সটেনশন নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে SCSS, স্টাইল ডট SCSS। আরেকটা এক্সটেনশন আছে সেটা হচ্ছে স্টাইল ডট সাস, SASS। সাস আর SCSS এর ভিতরে পার্থক্য হচ্ছে, যদি আপনি SCSS দিয়ে লেখেন তাহলে আপনাকে ব্র্যাকেট ব্যবহার করতে হবে, সেমিকোলন গুলো ব্যবহার করতে হবে, অন্যথা আউটপুট আসবে না। আর যদি সাস দিয়ে ব্যবহার করেন তাহলে কোনো প্রকার ব্র্যাকেট বা কোনো ধরনের সেমিকোলন ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, যেমন দেখেন এখানে আমরা ব্র্যাকেটের মাধ্যমে বুঝতে পারতেছি যে এটা কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে, তাই না? আবার এই ইউএল এর ভিতরে যখন এলআই লিখতেছি আমরা বুঝতে পারতেছি এটার প্যারেন্টস হচ্ছে ইউএল, ইউএল এর প্যারেন্টস হচ্ছে মেইন মেনু, বুঝতে পারতেছি। বাট যদি SASS বা সাস দিয়ে রাখেন তাহলে এই ব্র্যাকেট গুলো সব ফলাই দিতে হবে, সব ফলাই দেবে, কোনো ব্র্যাকেট থাকবে না। তখন যখন এভাবে সিলেক্টর লিখবেন একদম বাম পাশে যখন লিখবেন তখন ধরে নেবে এটা হচ্ছে প্যারেন্টস, এই প্যারেন্টসে এই বরাবর যখন সিএসএস লিখবেন ধরে নেবে যে এটার সিএসএস এটা। আবার এই যে প্যারেন্টস, এই প্যারেন্টস থেকে যখন এক ট্যাব সামনে লিখবেন ধরে নেবে এটা এটা হচ্ছে প্যারেন্ট চাইল্ড। এইভাবে যদি লিখেন পরবর্তীকালে নিজে যখন বের করবেন নিজেই খুঁজে পাবেন না কোনো কিছু, যে কারণে তারা এই ভার্সনটাকে ফালাই দিয়ে নতুন এই স্টাইলটা নিয়ে আসছে যে না এখন ব্র্যাকেট দিয়ে দিয়ে রাখো, কোনো ঝামেলা না হয়। ক্লিয়ার? ওকে, আরো মজার বিষয় আছে, সেটা হচ্ছে ধরুন আপনি সিএসএস লিখতে লিখতে কোনো জায়গায় ভুল করে ফেলছেন, এই যে একটা সেমিকোলন মিসিং করে ফেলছেন, কন্ট্রোল এস দেন, আপনাকে এটা এরর দেখাবে যে আপনি কোনো ভুল করছেন। সে এরর এখানে পড়লেই বুঝতে পারবেন যে কোন পেজে কোথায় কত লাইনে ভুল করছেন, বলে দেবে তারা। আর আউটপুটে যখন সিএসএস এর ভিতরে আসবেন দেখবেন অনেকগুলো এক্সট্রা কোড চলে আসছে। ঠিক আছে, ব্রাউজারে যখন যাবেন, আচ্ছা ব্রাউজারে কোনো আউটপুট দেখাচ্ছে না কারণ ব্রাউজারের সাথে আমাদের এই সিএসএসটা লিংক আপ করা নেই, যে কারণে। আচ্ছা এবার আসি লিংক আপ করানোর ক্ষেত্রে, আমরা এই সিএসএস এর সাথে লিংক আপ করব না, আমরা আমাদের স্টাইল ডট সিএসএস টা লিংক আপ করব। খুব ইজি, উপরেরটা হচ্ছে আমাদের মেইন SCSS ফাইলটা, আর নিচেরটা হচ্ছে আমাদের আউটপুট হবে যে ফাইলটা সেই ফাইলটা। রাইট বাটন ক্লিক করেন, সেট আউটপুট পাথ, চলে যান কোনটা আউটপুট পাথ সেটাকে ধরাই দেন, স্টাইল ডট সিএসএস উপর ক্লিক করেন, জানাটা
সেভ করে দেন, রিপ্লেস করে দেন। ওকে, এখন দেখেন সিএসএস এর ভিতরে style.css টা এখানে ক্লিক করে একটু কষ্ট করে ফার্স্ট টাইমে কম্পাইল করে রাখবেন। কম্পাইলটা হবে না কারণ এখন একটা এরর আছে, এই যে দেখেন সেই এররটা এখানে ভাসতেছে, ঠিক আছে, কত নম্বর লাইনে কোথায় কি হয়েছে না হয়েছে সব বলে দেবে। সো আমরা এররটা ঠিক করে ফেলি, এখানে একটা সেমিকোলন দেই, সেভ করি, রিলোড করি, সব সিএসএস ঠিকঠাক মতোই পাবে। ঠিক আছে, এখন দেখেন আমাদের এই যে এখানে যাই সিএসএস এর ভিতরে style.css, এই যে এটা, এখানে আমাদের প্রয়োজনীয় আউটপুটটা আসতেছে। তো এখানে আমাদের ম্যাপের প্রয়োজন নাই, ম্যাপটা ফালাই দিই। এখানে আমার ম্যাপের প্রয়োজন নাই, ম্যাপটা ফালাই দিই। আর স্টাইল এসসিএসএস এর ভিতরে যে অটোমেটিক্যালি দুইটা ফাইল তৈরি হয়েছিল, এই যে style.css আর style.css ম্যাপ, এই দুটো ফালাই দিই, দরকার নেই। আপনি প্রথমেই করে ফেলতে পারেন। প্রথমে কম্পাইল করার সময় যখন অটোমেটিক্যালি এখানে দুটো ফাইল বানিয়ে নিচ্ছে, রাইট বাটন ক্লিক করে পাথটা চেঞ্জ করে দেন, ফোল্ডারের ভিতরে গিয়ে ডিলিট করে দেন, হয়ে গেল। আচ্ছা, তো এতটুকু কি সবাই বুঝছেন? কঠিন কিছু না, কিন্তু এসসিএসএস খুব আহামরি কিছু না। আচ্ছা, এবার বিষয় হচ্ছে যে এসসিএসএস ফাইল, এই style.scss ফাইল আপনার প্রজেক্টে মাত্র একটা থাকতে পারবে, একটা বেশি থাকতে পারবে না। একটা বেশি থাকলেই কিন্তু ঝামেলা। এখন অনেক সময় আমাদের প্রয়োজন হতে পারে যে না, আমরা একটা না, আমাদের অনেকগুলো ফাইল নিয়ে কাজ করা দরকার। যেমন ধরেন আমি একটা এসসিএসএস রাখবো, সেখানে আমার যাবতীয় কালার গুলোকে হ্যান্ডেল করব, আর একটা এসসিএসএস সেখানে আমার যাবতীয় ভেরিয়েবল গুলোকে হ্যান্ডেল করব। আবার দেখা যাচ্ছে যে একটা আমি করবো ইন্ডেক্স পেজের জন্য, আর একটা অ্যাবাউট পেজের জন্য, এইভাবে আমরা করব। তখন কি করবেন? সেটাও করা সম্ভব, মাল্টিপল ফাইল নিয়ে কাজ করা সম্ভব, তবে সেই ফাইলগুলো ক্রিয়েট করার একটু সিস্টেমটা ভিন্ন এবং ইনক্লুড করার সিস্টেমটা একটু ভিন্ন অ্যাজ ইউজুয়াল সিএসএস থেকে। চলেন সেটা আমরা দেখে আসি। So, এখানে দেখেন style.css, এটা হচ্ছে আমাদের মেইন SCSS ফাইল। style.scss এটা হচ্ছে আমার মেইন SCSS ফাইল। আমি ধরেন আরেকটা ফাইল নিয়ে কাজ করতে চাচ্ছি, সেই ফাইলটা আমরা সেখানে আমরা কালারগুলোকে হ্যান্ডেল করব, সহজ কথায়। তো চলেন এখানে আরেকটা ফাইল তৈরি করে ফেলেন। color.scss, তাই তো? জাস্ট এর আগে একটা আন্ডারস্কোর দিয়ে দেবেন, আন্ডারস্কোর, হাইফেন না, আন্ডারস্কোর, ঠিক আছে? যখনই আন্ডারস্কোর দিবেন তখন এটাকে সে মূল ফাইল হিসেবে আর ধরবে না। যখনই মূল ফাইল হিসেবে ধরবে না, এখানে কিন্তু সেই ফাইলটা কাউন্ট হবে না। ঠিক আছে, এখানে দেখেন আর কিন্তু SCSS ফাইল পাচ্ছে না। ক্লিয়ার? এখন আমরা এটাকে ইনক্লুড করি। সো ইনক্লুড করার জন্য আমরা তো জানি কিভাবে ইনক্লুড করে সিএসএস। এখানে ধরেন আমি বলে দিলাম @include, মনে আছে তো সিএসএস এর ইম্পোর্ট ছিল, তাই না? আর এখানে আচ্ছা, এখানে তো ইম্পোর্টই হওয়ার কথা, ইনক্লুড তো না, আমি ভুল করতেছি, ইম্পোর্ট। ইম্পোর্টের ভিতরে এভাবে দেন বা ডাবল কোটেশন দেন, যেটাই দেন না কেন, আমি নর্মালি সিঙ্গেল কোটেশনটা বেশি ব্যবহার করি। এখানে ওই ফাইলটার নাম বলে দেবেন। তো ফাইলটা তো আমার সেম ডিরেক্টরিতে আছে, একই জায়গায় আছে, নাম হচ্ছে color.scss। সো বলে দেন কালার। মজার বিষয় হলো এখানে কোনো এক্সটেনশন ব্যবহার করতে হবে না, কিছু লাগবে না, কিছুই লাগবে না, জাস্ট কালার কথাটা বসাই দেবেন। ঠিক আছে, করি, সেভ দেই। এবার ধরেন এই কালার ফাইলটার ভিতরে এখানে আমি বলে দিলাম কি বলা যায়, সাপোজ অ্যাঙ্কর ট্যাগের কালার হচ্ছে রেড, সেভ করলাম। আসে নাই? পাগলটা সময় থেকে অসময় বলতে কেন? আচ্ছা, এখানে দেখি তো, আপলোড করি। আচ্ছা, দেখে আসি। এগুলো একবার করে
বারবার কপি পেস্ট করে ব্যবহার করা হয় বেশি, এই জন্য মনেও থাকে না, মাঝে মাঝে এলোমেলো হয়ে যায়। এটা না, এটা প্রত্যেক ওয়েবসাইটে হ্যাঁ 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 এটা তো প্রত্যেক ডিজাইন ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে লাগে, ওই প্রত্যেকটা জন্য লাগে না যদিও। সময় মতো কলস আচ্ছা, আমরা এখানে মনে হয় কি যেন একটা ভুল করে ফেলছি। আচ্ছা, কথাটা তো আসছে। এখানে আমরা যদি বলি ইম্পোর্ট, এবার কি আসছে? আমরা ভুল জায়গায় আউটপুট দেখতেছি না, এই যে আসছে। এই যে কালারের ভিতরে এই কথাটা লিখছিলাম, সেটাকে আমি এখানে ইম্পোর্ট করে দিয়েছি, তো সেটাও তো এখানে চলে আসার কথা। এই যে স্টারের আগে আসছে, তো বুঝতে পারছি। আমি ভুল জায়গায় আউটপুট দেখতেছিলাম, যে কারণে বোঝা যাচ্ছিল না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ইউজ। এটা যদি দেন তাহলে হুবহু একই কথা এখানে বসে যাবে, সেটা আমার প্রয়োজন নেই। এটা অনেক সময় আপনার অনেক বড় প্রজেক্ট নিয়ে কাজ করা ক্ষেত্রে অনেক সময় ইউজটাও ব্যবহার করা হয়। আচ্ছা, এখন অন্য অন্য জিনিসপত্র দেখে আসি। প্রথম হচ্ছে ভেরিয়েবলটা দেখে আসি, ভেরিয়েবলটা কিভাবে কাজ করে। যেমন ধরেন কালারের ভিতরে আমি এখানে একটা ভেরিয়েবল তৈরি করি, $সাইন নেম, একটু ডিফারেন্স। এখানে ভেরিয়েবলটা তৈরি করতে হয় অনেকটা পিএসপির মতো, ঠিক আছে। আমি এখানে বলে দিলাম সি প্রাইমারি, এটা ভেরিয়েবল নেম। এখানে একটা কোলন দেবেন, কোলন দিয়ে বলে দেন রেট। বুঝাতে পারছি? তাহলে এই ভেরিয়েবলের আন্ডারে এই ভ্যালুটা স্টোর হয়ে থাকলো, ঠিক আছে। পিএসপি তে একটু ডিফারেন্স, পিএসপি তে করে কি সমান সমান দেয়, এতটুকু ডিফারেন্স। আর জাভাস্ক্রিপ্টে কেমনে দেয় মনে আছে তো? লেট বা ভার কিওয়ার্ড দিয়ে দেয়, লেট ভার বা কনস্ট্যান্ট কিওয়ার্ড আছে। এখন যদি আমরা এই কালারের জায়গায় ওই ভেরিয়েবলটা অ্যাড করে দিই সি প্রাইমারি, ক্লাস নেমের মতো কাজ করবে তো? সি প্রাইমারি দিলাম, কাজ করার কথা না? এই দেখেন আউটপুটটা চলে আসছে, ব্যাকগ্রাউন্ড কালার রেড। বুঝতে পারছেন? স্যার আই হ্যাভ কোশ্চেন ওই যে ডলার সাইন দিয়েছেন কেন? আপনি তো সময় ঘুমাইছিলেন কেন? এই যে একটা ভেরিয়েবল তৈরি করছি, ভেরিয়েবল। সো রেড এর জায়গা যদি আপনি ব্লু করে দেন, ব্লু, এই যে দেখেন ব্লু হয়ে যাচ্ছে, হয়েছে ব্লু। এখানে করে দেন আপনি গ্রিন, এই দেখেন আউটপুটটা গ্রিন চলে আসবে। সেটা বলছেন স্যার, এটা গ্রিন করতে ব্যাকগ্রাউন্ড কালারে যে গ্রিন হবে, আমি ব্যাকগ্রাউন্ড কালারে এখানে ভেরিয়েবলটা অ্যাড করছি, ঠিক আছে। আমি এখানে যদি করতাম আরেক জায়গা করে দিলাম যে ব্যাকগ্রাউন্ড কালার, এখানেও কালার না ব্যবহার করে বললাম সি প্রাইমারি, এই যাচ্ছে গ্রিন। এক জায়গা থেকে হ্যান্ডেল করব, সব জায়গা হয়ে যাবে। আবার রেড করে দেন, রেডের জায়গা রেড, সব জায়গা রেড। খুব কঠিন? এখন যদি মনে করেন 50 জায়গা আমি ব্যবহার করছি, হ্যান্ডেল কি এক জায়গা থেকে করতে পারতেছি না? সহজই তো, অনেক সহজ। এটা আমি তো দেখ করে দেখব কালার ইউজ করেছি, আমি তো প্রচুর কষ্ট লাগে। হ্যাঁ, এটা করলে কোনো ব্যাপার না। কপি পেস্ট করে স্যার সি প্রাইমারি জায়গায় আমরা যে কোনো কিওয়ার্ড দিতে পারি। এই যে এখানে সি প্রাইমারি এখানে 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 আপনার নাম দিয়ে দেন তো, তাও সমস্যা নেই, যে কোনো কিওয়ার্ড দিয়ে সেটা আমি ওখানে বসে দিলে সেটাই বসা দিলে হয়ে যাচ্ছে। আমি সি দিয়েছি বোঝার ক্ষেত্রে, কালার আমি এটা ব্যবহার করি তো এজন্য আমার মাথায় এটা চলে আসছে। সি মানে কালার দেই। ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমি ফার্স্টে লিখি বিজি, বিজি প্রাইমারি, বিজি সেকেন্ডারি, এভাবে লিখি। এটা দিয়ে আমরা ফন্ট ফ্যামিলিতে হ্যান্ডেল করতে পারবো। সব ইন টোটাল সব যা ইচ্ছা। এখানে আমরা বিজি প্রাইমারি সেকেন্ডারি স্কুলে বুটস্ট্র্যাপ কোনো সমস্যা না না না, এটা তো ভেরিয়েবল, আর বুটস্ট্র্যাপ ওটা ক্লাস, ক্লাসে ওটা তো ক্লাস নেই। আর ওটার সাথে তো আপনার এইচটিএমএল এর সম্পর্ক, সিএসএস এর তো কোনো সম্পর্ক নেই। আচ্ছা, আপনার এখানে জাস্ট একটা ভ্যালুকে স্টোর করে রাখা যায়, একটা ভ্যালু। সো আবার আমি পূর্বে ফিরে যাই। এটা ছিল ভেরিয়েবল, এটা বোঝার কিছু নেই, এটা আপনারা অনেক আগেই বোঝেন।
নেস্টিংটা আমরা বুঝে ফেলেছি। আচ্ছা, নেস্টিং এর ক্ষেত্রে একটা জিনিস আমরা বাদ গেছে, সেটা হচ্ছে ধরেন এলআই এর ভিতরে একটা অ্যাঙ্কর ট্যাগ আছে। এখানে আমি টিনটা বেশি দিচ্ছি যেন চোখে বাঁধে, এই জন্য না দিলেও চলে। সেই অ্যাঙ্কর ট্যাগটা আমি বলে দিলাম টেক্সট ডেকোরেশন নান, মনে করেন লাইন হাইট করে দিলাম 50 পিক্সেল, টেক্সট ট্রান্সফর্ম হয়ে গেল আপার কেস, হাবি জাবি অনেক কিছুই দিলাম। ঠিক আছে, দেখেন এই যে চলে আসছে তো। এবার আমি চাচ্ছি অ্যাঙ্কর ট্যাগটা হোভার দিতে। হোভার তো আমার সুডো এলিমেন্ট বা সুডো সিলেক্টর। আচ্ছা, এইখানে আবার আমি যাই, গিয়ে ক্লোন হোভার। পূর্বেরটুকু তো আমার উপরে লেখাই আছে, জাস্ট ক্লোন হোভার লাগবে আমার। বলে দিলাম, সাপোজ আমি করে দিলাম কালার আর কতই বা ব্যবহার করবো, বলে দিলাম ফন্ট সাইজ 30 পিক্সেল, বড় হয়ে যাবে। সেভ দিলাম। সমস্যা হচ্ছে অ্যাঙ্করের মাঝখানে একটা স্পেস হয়ে যাবে। কারণ হচ্ছে এর নিচে যখনই আমি আলাদা সিলেক্টর লিখবো তখন সে উপরেরটাকে প্যারেন্টস হিসেবে কাউন্ট করে, প্যারেন্টস এবং চাইল্ড হয়ে যাবে, তাই না? যখনই প্যারেন্টস চাইল্ড হবে তখন তো আর হোভারটা পাবে না। এখন যদি আমি বুঝাই দিতে চাই যে এটা আর এটা প্যারেন্টস না, এটা এবং এটা একই জিনিস, এটা যদি বুঝাই দিতে চাই, অর্থাৎ মাঝখানের স্পেসটা যদি ফালাই দিতে চাই, তাহলে এর আগে একটা এন্ড চিহ্ন বসাই দেবেন, এন্ড। এতটুকু খুব কঠিন, জাস্ট এন্ড। কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, দেখেন এখানে স্পেসটা চলে গেছে। বুঝতে পারছি? এইবার মনে করেন এই যে আমি হোভার ব্যবহার করছি, আমি এর সাথে, এটা হচ্ছে আমার এই অ্যাঙ্কর ট্যাগের একটা ছোট এলিমেন্ট, আমি এর সাথে আরেকটা ছোট এলিমেন্ট ব্যবহার করতে চাই, আবার ভুলে এর ভিতরে দিয়ে দিয়েন না, এটার ভিতরে দিয়ে দিলে হোভারের ছোট এলিমেন্ট হয়ে যাবে, তাই না? প্যারেন্ট চাইল্ডের সম্পর্ক বোঝা কত জরুরি এবার বুঝতে পারতেছেন? আবার একটা হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে নেবো, অ্যাঙ্কর ট্যাগ শুরু এখানে, শেষ এখানে, আর অ্যাঙ্কর ট্যাগের ভিতরে তার প্রয়োজনীয় ছোট এলিমেন্ট গুলো নিচ্ছি আমি। এখানে বলে দেন বিফোর কন্টেন্ট ফাঁকা, আসতে পারে না? এই যে অ্যাঙ্কর ট্যাগের বিফোর চলে আসছে। আমি যদি বলতে চাই যে অ্যাঙ্কর ট্যাগকে হোভার করার পরে তার বিফোরটা চেঞ্জ হবে, এরকম অনেক সময় চাই না? অ্যাঙ্কর ট্যাগকে হোভার করার পরে বিফোরটা চেঞ্জ হবে, কোনো ব্যাপার না। এই যে অ্যাঙ্কর ট্যাগের হোভার ইফেক্টটা এখানে তৈরি করে ফেললাম। এখন আমি আবার ব্যবহার করি এন্ড চিহ্ন, যখন হোভার করা হবে, নিচেও লিখতে পারেন, এখানে দুইটা আমি দেখাচ্ছি। যখন হোভার করা হবে কি হবে? বিফোরটা চেঞ্জ হবে। তার মানে এখানে আবার এন্ড চিহ্ন, আবার বিফোর, মনে করেন কন্টেন্ট এ। আচ্ছা, না না না, এখানে ব্র্যাকেট, তাই আমি যেভাবে মনে করছিলাম সেভাবে হবে না। এভাবে যেভাবে মনে করছেন সেভাবে না। সো তাহলে এটাকে উপরে লিখতে হবে, এই যে উপরে, এই হোভারের ভিতরে লিখতে হবে। হ্যাঁ, এরপরে বিকল্প ব্যবহার করতে হবে। এখানে লিখে দেন এই যে অ্যাঙ্কর ট্যাগকে যখন হোভার করা হবে তখন তার বিফোরটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন? এবং এই এতটুকু যদি জানেন, এছাড়া অনেক কিছু করা যায়, এটা দিয়ে আপনারা আস্তে আস্তে করে শিখবেন। বাট এই যে যতটুকু দেখালাম, এটা নিয়ে একটু নিজেরা গবেষণা করবেন। এটা নাড়াচাড়া করে, কোনো জায়গায় একটু স্পেস বাড়াই দিয়ে, কমাই দিয়ে, হ্যান্ডেল করে হেরফের করে, মাথায় যে আইডিয়া গুলো আসে, আমার তো এরকম করে সিলেক্টর ব্যবহার প্রয়োজন হতে পারে, তো সেটা সেভাবে করে আইডিয়া নিয়ে তৈরি করবেন। ঠিক আছে? ধরেন যে এখানে আমি মেইন মেনু ইউএল এর কাজটা শেষ করছি, এখন ইউএল এর পরে তো আমার অন্য ট্যাগও থাকতে পারে। সাপোজ মেইন মেনু ইউএলটা শেষ এখানে, খেয়াল করেন এই যে ইউএলটা শেষ এখানে, আমি এখান থেকে আরেকটা নিয়ে কাজ করতে পারি। যেমন এখানে একটা আছে ফর্ম, সাপোজ, আবার এখানে বলতে পারি যে ফন্ট সাইজ 0। আবার দেখবেন এই যে মেইন মেনুর ভিতরে ফর্ম, এখন শুধুমাত্র এইটাকে রাখলাম এবং তার প্যারেন্টসকে রাখলাম। ক্লিয়ার?
এইভাবে করে করে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যখন যেটা ব্যবহার করার প্রয়োজন তখন সেটা ব্যবহার করব। এমন না যে যত সিএসএস করতেছে সব আমার প্যারেন্ট চাইল্ড করতে করতে সামনে আগাইতে হবে না। একটা সেকশন সেকশন বুঝে বুঝে কাজ করতে হবে, যেখানে যতটুকু আমার কি বলা হয়, অনেক সময় দেখছেন না, আমি তৈরি করার ক্ষেত্রে দেখাইছিলাম যে প্যারেন্ট চাইল্ডের ক্ষেত্রে মাঝখানে কয়েকটা চাইল্ডকে বা প্যারেন্টসকে ফেলাই দিতাম, সরাসরি মূল প্যারেন্টস আর সরাসরি ভিতরের চাইল্ড, মানে যতটুকু আমার বুঝতে সুবিধা হয় যে এটা এই সেকশনের এই কাজটা অতটুকু রাখবো, ধরতে পারলে হচ্ছে। খুব বেশি প্যারেন্ট চাইল্ড দরকার নেই। বাট এখানে যদি এইভাবে সব প্যারেন্ট চাইল্ড করে লেখেন তাহলে দেখবেন সিলেক্টরটা বিশাল বড় হয়ে গেছে, এ পাশে পাশে হয়ে যাচ্ছে। এই জন্য একটু বুঝে শুনে দিবেন যে যেখানে যতটুকু ব্যবহার করার প্রয়োজন। স্যার এনটিএস চাইল্ড যদি কোনো প্রয়োজন থাকে সেটা কি? এনটিএস চাইল্ড এই অ্যাঙ্করটাকে, তাই না, অ্যাঙ্করটাকে একটা এন্ড চিহ্ন দেন, এরপরে কি আছে এভাবে মনে হয় এনটিএস চাইল্ড 3 color red, সবই পসিবল, সবই পসিবল। অ্যান্টেনাতে বলে দিলে হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে দেখেন নেস্টিংটা তো মোটামুটি বুঝতে পারছি। সমস্যা যেটা হওয়ার কথা ছিল, যেটা হোভার বা এই ধরনের ছোট এলিমেন্ট রেখে, তো সেটাও বলে দিলাম। এরপরে চলেন মডুলাস। এটা কি? এটা হচ্ছে ওই যে আমি ইনক্লুড করতাম, কিছুই না, ওই যে আমরা মাল্টিপল ফাইল এক জায়গায় স্টোর করে করে ব্যবহার করতেছি না, যেমন কালারের জন্য আলাদা ফাইল করছি, সেটাকে আমি ইনক্লুড করে ব্যবহার করছি, এই যে ইম্পোর্ট করে ব্যবহার করছি। এটাকে আলটিমেটলি মডুলাস বলা হয়, আর কিছু না। এখানে দেখেন এরা ব্যবহার করছে ইউজ এর মাধ্যমে, style.scss নামে একটা ফাইল করছে, সেখানে তারা ইউজ করে দিয়েছে। আচ্ছা, এখানে দেখেন তারা base.scss, এই যে দেখেন বোঝা যায় আন্ডারস্কোর base.scss, আর আমরা তৈরি করছি আন্ডারস্কোর color.scss। সো এটাকে তারা এখানে ইউজ বেস দিয়ে ব্যবহার করছে। মজার বিষয় হলো যে অনেক সময় দেখবেন যে অনেক সফটওয়্যারে এদের তৈরি করা যে জিনিসপত্র এগুলো মানে সাপোর্ট করে না অনেক সময়, এটা হয় অনেক সময়। দেখা যাচ্ছে এরা যে মেকানিজমটা ব্যবহার করছে সেটা ওই সফটওয়্যারের সাথে ইনক্লুড করা হয়নি, এরকম অনেক সময় হয়। আর এই জন্য যে জিনিসটা আমার নর্মাল সিএসএস এর ভিতরে আছে ওইটাকেই বেশি ব্যবহার করবে। যেমন এরা ইম্পোর্টের জায়গায় তারা ব্যবহার করছে ইউজ কথাটা, আমি ইউজ বাদ দিয়ে যেহেতু আমার নর্মাল সিএসএস এর ভিতরে ইম্পোর্ট বলে একটা কথা এমনি আছে, আমি সেটাই ব্যবহার করতেছি, ক্লিয়ার। বাট এখানে যদি আমি ইম্পোর্টের জায়গায় ইউজ করে দিই তাহলে দেখবেন যে এটার আউটপুটটা আনতে পারতেছে না, সে সরাসরি এই লাইনটা প্রিন্ট করে দিচ্ছে, ঝামেলা করতেছে। হ্যাঁ, সো এটা তো বুঝেই, এটা দরকার নাই, এটা নিয়ে আরেকটা আলোচনা একটু পরেই বলতেছি। এবার ধরেন মিক্সিন। মিক্সিনটা হচ্ছে আপনার ব্রাউজার প্রিফিক্স অ্যাড করার জন্য। নরমালি যদি আমরা এসিএস এর কাজ করি তাহলে নরমালি ব্রাউজার প্রিফিক্স গুলো আসে না। একটা ওয়ে আছে, সেটা হচ্ছে এই যে হ্যাঁ এখানে গিয়ে অন করে দিলে আসে, অটো প্রিফিক্স দিয়ে দেখি। ঠিক আছে, এটাই সমস্যা, এখান থেকে অটো প্রিফিক্স ব্যবহার করতে গেলে আরো স্লো হয়ে যাবে। এবার মনে করেন আমি এটার সাথে ব্যবহার করলাম ট্রানজিশন বল লিনিয়ার 0.3 সেকেন্ড, কন্ট্রোল পেজে সেভ করি, তো এই যে অটো প্রিফিক্স চলে আসছে, এটা ব্যবহার করতে পারেন। সো এটা ছাড়াও আরেকটা ওয়ে আছে, এটাও দেখাই দিই, যদি প্রয়োজন লাগে অবশ্যই ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে এটা মিক্সিনের সাহায্যে। আচ্ছা, মিক্সিনের সাহায্যে অটো প্রিফিক্স ব্যবহার করতে পারবেন, প্রিফিক্স সহ আপনি একটা কাজও করে রাখতে পারবেন, প্রিফিক্স সহ একটা কাজ হ্যান্ডেল করতে পারবেন। যেমন ধরুন আমরা ট্রান্সলেশন তো পারি, ট্রান্সফর্ম ব্যবহার করবো, ট্রান্সফর্ম ট্রান্সলেট আছে না, ট্রান্সলেট এক্স অক্ষ ওয়াই অক্ষ ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা একটা মিক্সিন ব্যবহার করবো। আমি উপরেই ব্যবহার করি, তৈরি করি। মিক্সিন তৈরি করার জন্য ফার্স্ট অফ অল @ মিক্সিন, এখানে একটা নাম দেন, আমি করে দিলাম ট্রান্সফর্ম
যে কোনো নাম দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। এখানে বলে দিলেন সেই এটা তৈরি করা হয়েছে মূলত ব্রাউজার প্রিফিক্সের জন্যই, মাথায় রেখে। সো আমরা ব্রাউজার প্রিফিক্সটা অ্যাড করে দিলাম আর বলে দিলাম ট্রান্সফর্ম ট্রান্সলেট -30% কমা -40%, হাবিজেব একটা দিয়ে দিলাম। ওয়েব কেটের জায়গা বলে দিলাম এখন ms, এরপরে বলতে পারি moz, যা যা যেখানে লাগে না লাগে। এরপরে আছে অপেরা, তাই না? আর একদম লাস্টে হচ্ছে কোনো ধরনের প্রিফিক্স ছাড়া নরমাল। প্রিফিক্স ব্যবহার করার নিয়ম মনে আছে তো? মনে আছে না ভুলে গেছেন? এটা হচ্ছে আমি কেবল অনেকটা ভেরিয়েবলের মতো তৈরি করে রাখলাম, এখন ইউজ করিনি। এই জিনিসটা আমি ইউজ করবো কোথায় ইউজ করব? সাপোজ মনে করেন এই ফর্মের ভিতরে ইউজ করব, এই যে নিচে যে ফর্মটা এখানে আমি ইউজ করব। তো এখানে প্রথমে ট্রান্সফর্ম প্রপার্টিটা নিয়ে আসি। প্রপার্টি নিয়ে এসে এখানে বলে দিলাম @include, সম্ভবত দেখে আসি, এই যে include, @include এই কথাটা নিয়ে আসি। এরপরে হচ্ছে আমরা যে নামটা ব্যবহার করছিলাম, ট্রান্সফর্ম ব্যবহার করছিলাম, ট্রান্সফর্ম কথাটা নিয়ে আসি। অবশ্যই এটা স্পেস থাকতে হবে। এরর দেখাচ্ছে কেন? ভুল দেখাচ্ছে মনে হচ্ছে। এটা ভুল দেখাচ্ছে। না না এমনি আসবে। এমনি আসবে, কেন আসবে না? ইনক্লুড, আচ্ছা দেখি। আমার কামটা এটা তো আমি কখনো ফেস করিনি এরকম প্রবলেম। মিক্সিন ট্রান্সফর্ম এভাবে তো তারা তৈরি করছে। নাম তারা নেই, ওটা ভিন্ন কারণে নিয়েছে, ওটা ভেরিয়েবল নেওয়ার কারণে নিয়েছে। মিক্সিন ট্রান্সফর্ম, তারপর সেগুলোকে ফালাই দিই, একটাই থাক। আর এখানে ইনক্লুড, টোটাল লাইনটা কপি করে তো। ও আচ্ছা, ভুল করে ফেলছে এখানে। কি ভুল করছে জানেন? আমি আবার পূর্বে যাই দেখাচ্ছি ভুলটা করছে কি। এখানে এই কথাটা লেখার মানে কি? এই কথাটা লেখার মানে হচ্ছে এই প্রপার্টি ভ্যালু সহ চলে আসা, তাই না? সো এখানে যদি আমি আবার সে প্রপার্টিটা লিখি তাহলে এই প্রপার্টিটা কেমন জানি এখানে আবার কপি হয়ে যাচ্ছে, এভাবে কপি হয়ে যাচ্ছে, তাই না? আবার বোঝাই। হ্যাঁ, এখানে এই ভ্যালুগুলো আমরা এই নামের ভিতরে স্টোর করছি, তাই না? সো এখন এই ভ্যালুগুলো যদি আমি কপি করে এখানে আবার যদি প্রপার্টি লিখে এখানে ইনক্লুড করে দিই, তার মানে ব্যাপারটা কেমন জানি এখানে এই ভ্যালুগুলো চলে আসছে। তো এইভাবে যদি লিখি তাহলে এটা এরর না, এটা ভুল না? আমাকে এই ভ্যালুটা ব্যবহার করা যাবে না, তাহলে তো এবার রাইট। এবার বুঝছেন? হ্যাঁ, সরাসরি ইনক্লুড করতে হবে, কারণ প্রপার্টি তো অলরেডি দেওয়াই আছে। @include ট্রান্সফর্ম, আপাতত ব্র্যাকেটটা উঠাই দিই, সেভ করি। একটু আসেন।
আসছে এবার? আচ্ছা, ওইখানে অটো ইনক্লুড করা, অটো করা আছে, অটো প্রিফিক্স করা আছে, যে কারণে এখানে প্রয়োজনীয় প্রিফিক্স ছাড়া অতিরিক্ত করে আসতেছে না। অটোটাকে উঠাই দিই, কম্পাইল করে দিই, এবার দেখেন চলে আসছে। একটু ওয়েট করেন, আসতেছে। ভিডিও রান হওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে আমরা অটো প্রিফিক্স আর একটা ওয়েবসাইটে যদি করে জানতাম না, আমরা তো সেটাও করতে পারতেছি, সিএসএস সব করে তারপর সেটাও যদি চান এট লাস্ট করতে পারেন, তবে আপনার স্টাইলড সিএসএস এর ভিতরে হাত দিতে পারবেন না। হয়তো আপনার স্টাইলড সিএসএস টা রাখতে হবে, অথবা আপনার এসসিএসএস গুলো রাখতে হবে। মনে করেন, হ্যাঁ, এখানে মনে করেন আপনি একটা লাইন অ্যাড করলেন, এখানে বললেন কি বলা যায়, অ্যাড করলেন, সেভ করলেন, বেশ ভালো কথা। এরপরে এখানে কোনো কাজ করলেন, এখানে সামথিং কোনো কাজ করে আবার সেভ করলেন, এখানে যাতেই হয়ে যাবে, চলে গেছে লাইনটা। মানে এইটার সাথে যতক্ষণ লিংক করা আছে ততক্ষণ এইটাই যা করব তাই হবে। হ্যাঁ, এই এসসিএসএস এর ভিতরে যা করব সেটাই কম্পাইল হয়ে আমার স্টাইলড.css এ চলে যাবে। নিচের কোনো ক্ষমতা নেই। নিচের কোনো ক্ষমতা নেই। মানে আমি এটা যদি কাট করে সে ওয়েবসাইট দিয়ে আর কি বসাই আনি প্রিফিক্স, আবার এটা বসাই সেভ করে হ্যাঁ, আবার আবার যেরকম সেরকম হয়ে যাবে। তো এই জন্যই আপনাকে এই প্রিফিক্স গুলো একটু কষ্ট করে হাতে হাতে লিখতে হবে। তো প্রিফিক্স তো এটা খুব কষ্টের কিছু না, যেটা ভাবতেছেন কষ্টের কিছু না। কারণ হচ্ছে যেহেতু এটা এক জায়গা থেকে হ্যান্ডেল করতেছি, সেজন্য আমাকে সব জায়গা প্রিফিক্স চেঞ্জ করতে হবে না, এক জায়গা থেকে করতে পারতেছি। আচ্ছা, এবার ধরেন যে এই প্রিফিক্স আমরা অ্যাড করলাম, আমরা তো এই ভ্যালুটা এইভাবে রাখবো না, কারণ এই প্রিফিক্স সহ তো আমরা মানে সব জায়গায় ব্যবহার করব, ঠিক আছে? সেক্ষেত্রে এখানে ভেরিয়েবল নিয়ে কাজ করতে পারেন। একটা ফার্স্ট ব্র্যাকেট দেন, দুটো ভেরিয়েবল নেন, যে কোনো ভ্যালু নিতে পারেন আপনি। আমি দিয়ে দিলাম 1, 2 সাপোজ দিয়ে দিলাম। অথবা এখানে অনেকেই করে x y দিয়ে দেয়, তাহলে বুঝতে সুবিধা হয়, x অক্ষ y অক্ষ। আর এই যে x অক্ষ, যেটা x অক্ষর এখানে ওই ভেরিয়েবলটা বলে দেন x অক্ষ, আর y অক্ষর এখানে ভেরিয়েবলটা বলে দেন y। সিএসএস এর ভিতরে কেমন যেন জাভাস্ক্রিপ্ট, তাই না? যে কোয়ারি, সেইখানে আমি ভেরিয়েবল দিয়ে দিলাম, ভ্যালুর জায়গায় ভেরিয়েবলটা রান করে দিলাম, ঠিক আছে? এখন কথা হচ্ছে এই যে এইখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দুইটা ভ্যালু বলে দেবেন, বলে দেন 50%, 50%। তাহলে সে কি করবে, এইখান থেকে ভ্যালুটা কাউন্ট করবে। যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট পাচ্ছে, সেহেতু বুঝে নেবে যে এর ভিতরে কোনো ভেরিয়েবল ব্যবহার করা হয়েছে। এরপরে কমা যখন দেখবে, তখন মনে করবে যে সে এই যে একটা ভেরিয়েবল, এই যে আরেকটা ভেরিয়েবল। এখন এই ভেরিয়েবলের এই ভ্যালুটাকে সে কপি করে এই জায়গা বসাই দেবে, আর সেকেন্ডটাকে এইখানে বসাই দেবে। যেহেতু এখানেও বসাই দিয়েছে, এখানেও বসাই দিয়েছে, সেহেতু এই ভ্যালুটা এই জায়গাগুলো পেয়ে যাবে, এই ভ্যালুটা এই জায়গাগুলো পেয়ে যাবে। ক্লিয়ার? এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড জাভাস্ক্রিপ্ট বলে শুনছেন কিছু? আচ্ছা, এটা তো আরেকটা সমস্যা আছে। সমস্যা কি? সমস্যা হচ্ছে যে ট্রান্সফরমের জন্য আমরা জানি যে আমাদের প্রিফিক্স লাগতেছে, কিন্তু যেগুলো আমরা জানি না, মানে আমরা তো সবগুলো কাজ করতে করতে জানা হয়ে যাবে, ভয় নেই। খুব বেশি প্রেফিক্স লাগে না, ট্রান্সফর্মে লাগে। এই যে দেখে নেবেন, আমি একটা ওয়েবসাইটে লিংক দিয়েছিলাম, মনে আছে? ওখানে এক নজর দেখে নিলে তো হয়ে যাচ্ছে কোন প্রিফিক্স লাগে, কতগুলো প্রিফিক্স লাগে, ওখানে জেনে জেনে হয়ে যাচ্ছে। কিছু সুবিধার জন্য কিছু অসুবিধা ভোগ করতেই হবে। ওকে, এবার মনে করেন আপনি এক জায়গা ব্যবহার করছেন, এখন এটা আপনার আরেক জায়গা প্রয়োজন, কপি করেন, কপি করে এখানে অ্যাড করে দেন, পেস্ট করে দেন, এখানে করে দেন 20%, এখানে করে দেন 10%, সেভ দেন। কোথায়? হোভারে। এই যে হোভারে চলে আসছে। খুব কঠিন? আচ্ছা, এত ভয় ভয় পাচ্ছেন কেন? আচ্ছা, এরপরে চলে আসি এক্সটেন্ড। এটা কখনোই লাগে না, আমারও এটা কখনো লাগেনি, বাট দেখতে পারেন। সেটা হচ্ছে এত সময় পর্যন্ত আমরা যে দুইটা ওয়ে দেখলাম, একটা ভেরিয়েবল আর একটা হচ্ছে মিক্সিন, সেখানে একটা মাত্র ভ্যালুকে স্টোর করা যায় বা এক জাতীয় ভ্যালু স্টোর করা যায়। মিক্সিনের ভিতরে প্রিফিক্স, অর্থাৎ একটা প্রপার্টি ভ্যালুর প্রিফিক্স সহ অ্যাড করা যায়।
তারপরে ভেরিয়েবলের ভিতরে জাস্ট ভ্যালুটাকে স্টোর করা যায়। এখন যেটা সেটা হচ্ছে অনেকটা একটা সেটের মতো, টোটাল একটা সেটকে আপনি তৈরি করে রাখতে পারেন। ঠিক আছে, যেমন আমরা কমন সেন্স যেমন পি ব্যবহার করতাম, পি এর ফন্ট সাইজ এত হবে, হ্যাঁ 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 ওরকম ওরকম দেখা যাচ্ছে আমি একটা তৈরি করেছিলাম না কাস্টম ওভারলে, ওইরকম একটা রেডিমেড তৈরি করে রাখতে পারেন, যেখানে আপনার প্রয়োজন সেখানে আপনি জাস্ট অ্যাড করে দিবেন। এই সমান স্টাইলটা হ্যাঁ, তবে এটা কখনোই লাগে না, কারণ এই ধরনের কাজ আমরা নর্মালি ক্লাস দিয়ে করি। একটা ক্লাস নিয়ে তার ভিতরে আমরা তৈরি করে রাখি, ক্লাসটা আমরা HTML অ্যাড করে দিই, লাগে না। তারপরেও যদি চান যে না এটা ব্যবহার করবো, করতে পারেন। দেখানো লাগবে, দেখাই দিই। এখানে ফার্স্টে তৈরি করে রাখেন। তৈরি করার জন্য আপনাকে নিতে হবে একটা মডুলার সাইন, ঠিক আছে। এখানে বলে দেন সিম ওভারলে, এই যে এখানে সব দেওয়া আছে, কোনো ভয়ের কিছু নাই। আমারও মনে থাকে না, আমি এখান থেকে দেখে দেখে নেই, এত কিছু কে মনে রাখে বলেন। উইথ করে দিলাম 100%, হাইট করে দিলাম 100%, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, এতটুকু রাখলাম। এখন এটাকে আমি ইউজ করব কোথায়, ধরেন এই যে নিচে ফর্মের নিচে ইউজ করি, তাহলে আমাদের আউটপুটটা দেখতে সুবিধা হবে। এটার সাথে এটাকে ব্যবহার করব। ব্যবহার করার জন্য দেখেন কোন কিওয়ার্ড প্রয়োজন, এক্সটেন্ড ব্যবহার করতে হবে, এক্সটেন্ড। এই কিওয়ার্ডগুলো একটু মনে রাখতে হয়, ফার্স্ট টাইমে পরে মুখস্থ হয়ে যায়। এক্সটেন্ড ওই মডুলাসটা এখানে রান করে দেন, সি ওভারলে। হ্যাঁ ওভারলে চলে আসছে। খেয়াল করছেন অটোমেটিক্যালি নতুন একটা সিলেক্টর টেলর সবকিছু নিয়ে সে সি ওভারলে বানিয়ে দিবে। কই তাহলে তো স্যার এইটাই ভালো, তাই এইটাই ইউজ করেন না কেন? এটাকে বাদ দিয়ে দিই। স্যার এই মানে এই প্রোভাইডারটা তো ভালো, তাহলে এটা ইউজ করেন না কেন? আচ্ছা এক্সটেন্ডটা আসেনি, অবশ্যই আসছে, কেন আসবে না। উইথ হাইট, এই যে উপরে চলে আসছে, বুঝছেন, উপরে চলে আসছে। কারণ এটা এই ধরনের কাজ সাধারণত আমরা কাস্টম তৈরি করার জন্য ব্যবহার করি না, এটা আলাদাভাবে একটা সিলেক্টর বানিয়ে আলাদাভাবে সেগুলো অ্যাপ্লাই করে দেবে। ঠিক আছে, আমরা যেখানে তৈরি করবো এই যে সেই বরাবর এটা অ্যাপ্লাই করে দেবে, বুঝতে পারছেন। এটাও সহজ, এটাও যদি চান ব্যবহার করতে পারেন, বাট আমি পার্সোনালি এটা কখনো ব্যবহার করিনি, কারণ এর থেকে ক্লাস দিয়ে ব্যবহার করাটা আমার কাছে আরো ইজি মনে হয়। আচ্ছা ডলার থেকে আবার টাকা আনতে এরপরে আছে অপারেটর। অপারেটরটা হলো আমরা ওই যে লিখতাম না উইথ 100/2 লিখতাম না, ওইটাই অপারেটর। এটার জন্য তো জীবনে কোনোদিন আমার অপারেটর ব্যবহার করার প্রয়োজন হবে না, ক্যালক ব্যবহার করলে তো হয়ে যাচ্ছে, অপারেটর কেন প্রয়োজন, এটাও আমাদের ব্যবহার করা কখনো লাগবে না। এখানে দেখেন 600 পিক্সেল ভাগ 100 পিক্সেল, তো এটাতে এমনি আমরা করতে পারি, কেন এখানে প্রয়োজন। আচ্ছা এবার আমরা চলেন, এগুলো তো দেখলাম মোটামুটি ব্যবহার, এখানে যেগুলো ব্যবহার দেখানো হয়েছে এইগুলো দিয়েই আপনি অনেক সুন্দর সুন্দর সাইট তৈরি করতে পারেন। আমি যে আপনাদের থিমগুলো দিলাম না, থিমের ভিতরে আছে এক জায়গায় SCSS এর ব্যবহার আছে, দেখবেন কোনটা জানি আছে, আমার ভালো মনে নেই, আছে। এটার জন্য আমি এই ফোল্ডার স্ট্রাকচারের জন্য আমি একটা ফাইল তৈরি করে রাখছি, আপনাদেরকে দিয়ে দিয়েছি অলরেডি, ওটা একটু খুলে দেখবেন। SCSS এ রেডি ফোল্ডার, দেখেন SCSS এর ভেতরে আমি 3টা ফোল্ডার তৈরি করছি। এটা হচ্ছে আমার মেইন, আর এখানে মেইন নামে একটা ফোল্ডার তৈরি করছি, তার ভিতরে আবার 4টা ফাইল লাগছে। মাথায় ধরে নাকি এলোমেলো হয়ে যাচ্ছে? চিন্তা করতেছি, চিন্তা করার জন্য চোখ বুঝে চিন্তা করতে হয়। দেখেন গ্লোবাল, মিক্সিন, নরমালাইজ, ভেরিয়েবল, এটা বুঝে ফেলছেন ভেরিয়েবল কি, যাবতীয় ভেরিয়েবল এখানে রাখবো। রাখলে কি হবে, আপনি অনেকগুলো দেখা যাচ্ছে আপনি 20-25টা পেজ নিয়ে কাজ করতেছেন, এখন কোন পেজের জন্য কোথায় কোন ভেরিয়েবল ইউজ করছেন মনে রাখাটা ডিফিকাল্ট না। দুনিয়ার সব ভেরিয়েবল যদি একটা জায়গায় হ্যান্ডেল করেন তাহলে তো আপনার খুব ইজি,
যেই ভেরিয়েবলটা চেঞ্জ করার প্রয়োজন আপনি জানেন যে ভেরিয়েবলটা আমি অমুক ইসের ভিতরে রাখছি, তাহলে এই একটা পেজ খুঁজলেই হয়ে যাবে। খুঁজলেই হয়ে যাবে। সেম টু সেম মিক্সিন, সব মিক্সিন আমি এক জায়গায় ব্যবহার করব, যত প্রয়োজনীয় মিক্সিন আছে সব এক জায়গায় ব্যবহার করব। যদি মডুলাস নিয়ে কাজ করেন আর একটা ফাইল বানাই নেন modulus.scss, ঠিক আছে। নরমালাইজ মানে হচ্ছে আমরা কমন সিএসএস করি। কমন সিএসএস আবার দুই ধরনের কমন সিএসএস করি। একটা হচ্ছে যেমন বডিকে আমরা বলে দিই যে ওভারফ্লো এক্স হিডেন, মনে আছে তো। এবারে ওয়াল সিলেক্টর দিয়ে বলি মার্জিন 0 প্যাডিং 0, ইউএল কে বলে দিই লিস্ট স্টাইল নাম। এটা হচ্ছে সব জায়গায় লাগে। তো এই ধরনের কাজগুলোকে সাধারণত নরমালাইজ বলে, অনেকে বলে, যে জন্য আমি এই নামটাও নরমালাইজ দিয়ে রাখছি। আচ্ছা, আরেকটা হচ্ছে দেখেন গ্লোবাল। গ্লোবালটা হচ্ছে আমরা কিছু কাজ করি যে কাজটা সব জায়গায় অ্যাপ্লাই হবে। ধরুন আমরা একটা সেকশন তৈরি করলাম, সেকশনের নাম হচ্ছে সার্চ সেকশন। সার্চটা হচ্ছে এমন একটা সেকশন যেটা সব পেজেই থাকবে, ঠিক আছে। যেমন ধরেন মেনু সেকশনটা, এটা সব জায়গায় থাকবে। আমরা একটা কমন ফর্ম তৈরি করে রাখছি, বা দেখা যাচ্ছে বুটস্ট্র্যাপের আমার কিছু কাজ আছে যে কাজগুলো আমার মতো করে হ্যান্ডেল করা প্রয়োজন। যেমন বাটনের ফোকাসটা পালাই দেবো, এই কাজটা আমার সব জায়গায় অ্যাপ্লাই করা প্রয়োজন, সব পেজে টুকটাক লাগবে। এটা কিন্তু আমার কমন সিএসএস এর মতোই, বাট একটু আলাদা, তাই না, একটু আলাদা। এই ধরনের কাজটা আমরা সাধারণত গ্লোবালের ভিতরে রাখি, ঠিক আছে। অর্থাৎ যে জিনিসটা আমার চেঞ্জ করার প্রয়োজন হতে পারে ওই জিনিসটা সাধারণত আমরা গ্লোবালের ভিতরে রাখি। কোনো একটা সেকশনের ডিজাইন হতে পারে, কোনো একটা কমন একটা স্টাইল হতে পারে, যেমন ব্যাক টু টপ বাটনটা, এই ধরনের কাজগুলো। তবে নর্মালাইজ আর গ্লোবালের ভিতরে যদি প্যাচ লেগে যায় দরকার নেই, একটা ফাইলের ভিতরে করেন, সম্ভব, কোনো অসুবিধা নেই, সম্ভব, ঠিক আছে। গ্লোবাল কি করাই লাগবে? একটাও করা লাগবে না, এমনি করলেও হবে। সিরিয়াসলি এটা করি হচ্ছে আমরা আমাদের সুবিধার্থে, আমরা যেভাবে মনে করব এভাবে করলে সুবিধা, এভাবে করলে আমি কাজটা ভালো বুঝতেছি সেভাবেই করে দেন। তবে এটা আমরা কেন করি, কারণ হচ্ছে যে যারা এসসিএসএস নিয়ে কাজ করে তারাও কিন্তু একটা রুলস ফলো করে, একটা ট্রেন্ডস বা একটা রুলস থাকে না। কারণ হচ্ছে আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের কাজটা যেন আরেকজন নিয়ে সে বুঝতে পারে যে আমি কি করছি, সে নিয়ে যেন সে হাই হতাশ না করে যে কোথায় কি আছে না আছে গোজাগুজি করা না লাগে। যখন সে এগুলো ফাইলগুলো পেয়ে যাবে তখন তো তার কোনো কষ্ট হবে না, সে কিন্তু ঝটপট বুঝে ফেলতেছে কোথায় কি আছে না আছে, তাই না। আচ্ছা, এরপরে দেখেন পেজেস, বুঝতেই পারছেন এখানে আমার থাকতে পারে ইন্ডেক্স আন্ডারস্কোর index.scss, ইন্ডেক্স পেজের সিএসএস গুলো এখানে করব, অ্যাবাউট এর সিএসএস টা আরেকটা ফাইল নিয়ে করব। তাহলে কোন পেজের সিএসএস আমি খুব সহজে বের করে আনতে পারতেছি। মানে প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা সিএসএস একটু করা ভালো, এটা করলে আমার খুঁজে পাইতে সুবিধা হয়, ঠিক আছে। আপনারা যখন দেখবেন এই যে পিএসপির বিভিন্ন ফাইল নিয়ে যখন কাজ করবেন, লারাভেল ফাইল, সেখানে কয়েক হাজার ফাইল আছে, কয়েক হাজার। কিন্তু ফাইলগুলো ওপেন করবেন, এক এক ফাইলের ভিতরে 2 লাইন লেখা, আর এক ফাইলে 5 লাইন, আর এক ফাইলে 10 লাইন, এভাবে করে লেখা, কিন্তু কয়েক হাজার ফাইল। এটা করলে হয় কি কাজটা একটু সুন্দর হয়, কাজটা ওখানে ভিন্ন উদ্দেশ্যে করা, ওখানে করা সিকিউর করার জন্য, বাট এখানে করবেন হচ্ছে আপনার কাজটা সাজানো গোছানো হওয়ার জন্য। তার মানে আমরা 25টা পেজ হলে 25টা এসটিএমএল 25টা সিএসএস। 25টা সিএসএস। কনফিউশন মনে হচ্ছে? কত হবে? এটা কষ্ট হবে না, এটা আরো সহজ হবে। কষ্ট বলেন কেন? সহজ হবে। প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা সিএসএস ফাইল। হ্যাঁ, কম সিএসএস তো একটা থাকে বলে। আমি দেখাচ্ছি। ঠিক আছে, বোর্ডে করে আসছে প্রত্যেকটা আমরা তো বলতেছিলাম আপনি স্যার প্রত্যেকটা পেজ ওই আগে আপনারা তো পেজ করছিলেন একটাই, তাই না? একটা পেজে পেজে তো সব করা গেছে। এই পর্যন্ত কি আমরা ডবল পেজ করছি না আচ্ছা, কোথায় কোথায় যেন আমি এটা দেখছিলাম। স্যার এসে থেকে একটা থিম ফরেস্ট থেকে একটা থিম নিয়ে এসে দেখা যেত। মানে আমার ক্লাস থিম ফর সেকেন্ড থিম নিয়ে হ্যাঁ, কিভাবে নিব? এই থিম আছে না আপনার কাছে? দেখো আমি সেগুলো খুঁজতেছি, বাট আছে কোথাও যেন, আমি খুঁজে পাচ্ছি না, বাট আছে এরকম একটা থিম আমার কাছে ছিল। আচ্ছা, এবার দেখেন এটা বুঝাইতেছিলাম, তাই না? পেজেসটা বুঝতে পারছেন? তাহলে কি হবে যদি আপনার 50টা, আপনি ধরেন একটা পেজের ভিতরেই আপনি সব সিএসএস লিখছেন, লিখতে পারেন, অসুবিধা নেই। আলটিমেটলি আমার style.css তো একটাই, সবকিছু তো আমার সেখানে গিয়ে স্টাডি হচ্ছে,
ঠিক আছে, আউটপুটটা সেখানে যাচ্ছে। আচ্ছা, তো এইখানে আলাদা করলে কি হবে, আপনার মনে করেন সাপোজ কন্ট্যাক্ট পেজের ভিতরে সে দুইটা অফিসের ইনফরমেশন দেওয়া আছে, নিচে যেখানে ইনফরমেশন দেন সে দুইটা অফিসের ইনফরমেশন। এখন বায়ার আপনাকে বললো যে না আমার এখানে অফিস আরেকটা অ্যাড হবে, তখন কি আপনার স্টাইলটা চেঞ্জ করতে হবে না? আপনার তো HTML তো খুঁজে পাওয়া সহজ, কারণ contact.html তো আপনি পেয়ে যাচ্ছেন, সেখানে গিয়ে আপনি চেঞ্জ করতে পারতেছেন। এখন CSS এ যখন যাবেন এত হাজার হাজার লাইন দেখলে তো আপনি ঘুম এসে যাবে। আর যদি SCSS থাকে আপনি ঝটপট করে পেজেস এর ভিতরে গিয়ে আবার contact.scss খুঁজে বের করলেন, দেখবেন সেখানে আপনার অল্প কটা কোড দেখে আপনি চেঞ্জ করতে পারতেছেন। ক্লিয়ার? সহজ, খুব কঠিন না। এরপরে আছে আপনার সেকশন, এটা আমি রাখছি জাস্ট করার জন্য। সেকশনটা হলো আমরা কিছু কমন সেকশন পাই না, মাল্টিপল পেজ নিয়ে যখন কাজ করবেন তখন দেখবেন যে অনেক সেকশন সেম, হেডার ফুটার ডিফারেন্স থাকে কোনো পেজে, সব পেজে সেম টু সেম। এরপরে যখন আমি একটা দেখাই আপনাদেরকে, আমি জানি এটা আপনাদের মনে থাকবে না বা এটা বুঝতে কষ্ট হবে, যে কারণে আমি এখানে একটা ফোল্ডার তৈরি করে রাখছি। দেখেন এই যে সোর্স, এই ফাইলটা ওপেন করবেন। এখানে আমি বলে দিয়েছি যে আমাদের সাধারণত ফোল্ডার স্ট্রাকচার কেমন হয় যদি SCSS নিয়ে কাজ করতে চান। নর্মালি একটা CSS নামে ফোল্ডার থাকে, তার ভিতরে আমার style.css টা থাকে, responsive.css থাকতে পারে, ঠিক আছে, আদার্স যত CSS গুলো আছে বুটস্ট্র্যাপ প্লাগইন হাবিজাবি সব CSS থাকে সেখানে। আচ্ছা, ফন্টস নামে একটা ফোল্ডার থাকে, তার ভিতরে যাবতীয় ফন্টস থাকে। ইমেজেস নামে ফোল্ডার থাকে, সেখানে যাবতীয় ইমেজ থাকে। JS নামে ফোল্ডার থাকে। আর এখানে বোঝার বিষয় হচ্ছে SCSS নামে একটা ফোল্ডার। SCSS এর ভিতরে আবার আমি তিনটা ফোল্ডার রাখছি, একটা রাখছি মেইন, আর একটা পেজেস, আর একটা সেকশন। একটু ডিপলি যদি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে সাধারণত আমরা CSS টা তিন প্রকারই করি, হয়তো মেইন পুরো ওয়েবসাইটের জন্য কমন, অথবা সেকশন যেটা সেকশন ওয়াইজ কমন, আর একটা হচ্ছে পেজেস। এছাড়া তো আর কিছু না। তো মেইনের ভিতরে আবার রাখি সাধারণত চারটা। আপনারা যদি চারটার জায়গায় দুইটা ব্যবহার করেন, একটা ব্যবহার করেন, অসুবিধা নেই। যখনই এই মেইন নামে একটা ফোল্ডার পাবে, বায়ার পাবে বা পরবর্তীতে ডেভেলপার পাবে, সে বুঝে ফেলবে যে এর ভিতরে হলো আমার পুরো ওয়েবসাইটের কেমন জানি চাবিকাঠি সব এর ভিতরেই, সে বুঝে নেবে। যখন পেজেস নামের ফোল্ডার পাবে তখন বুঝে নেবে যে সব পেজের CSS গুলো আমার এখানে দেওয়া আছে। ক্লিয়ার? সেকশন নামে যখন পেজ মানে একটা ফোল্ডার পাবে তখন বুঝে নেবে যে কমন CSS গুলো আছে, সে কমন CSS এর ভিতরে রাখা। ঠিক আছে? যেমন ধরেন আপনি কমন করবেন কি, কমন করতে চাচ্ছেন যে উপরের হেডিংটা মেইন মেনুটা কমন করতে চাচ্ছেন, তাই তো? আপনি যদি চান SCSS এর ভিতরে সেকশন এখানে আলাদা আবার নতুন করে একটা ফাইল করবেন। আমি সাধারণত এভাবে করে থাকি, যেমন আন্ডারস্কোর মেইন মেনু ডট SCSS। প্রবলেম আরো কমে গেল না, আমার কষ্ট কমে গেল। আচ্ছা, কার্ডের জন্য তৈরি করতে পারেন, বাটনের জন্য তৈরি করতে পারেন, একটা বাটন ডট SCSS, যত রকমের বাটন আপনার ওয়েবসাইট আছে সব এক জায়গায়। ক্লিয়ার? আচ্ছা, এইবার চলেন আমরা তাহলে style.scss এর ভিতরে লিখবোটা কি? আমরা তো index.scss এর ভিতরে আমার ইন্ডেক্স ফাইলে CSS করতেছি, style.scss টা আমার কি কাজে লাগবে? style.scss টা তখন ব্যবহার করবেন অনেকটা পাওয়ার হাউসের মতো। এটা মূল পাওয়ার হাউস, আমি এখান থেকে ডিস্ট্রিবিউশন করে দিচ্ছি সব জায়গায়। বুঝাইতে পারছি? দেখেন কিভাবে। আমি একটা কাজ করি, এই তিনটা ফোল্ডার নিয়ে যাই, কপি করে আর একটা কই কেটে দিছি না, ক্লাসেস, এখানে SCSS পেস্ট করে দিলাম। কালারটা আপাতত থাক, যেহেতু এটা ব্যবহার করছি, না হলে এরর দেখাবে। অথবা এটা কেটে দিই, আমরা মূল জায়গায় ফিরে আসি, মূল কিভাবে তৈরি করবো সেখানে ফিরে আসি। এগুলোকেও ফেলাই দিলাম, আর color.scss থেকে কেটে ফেলছি, এটা দরকার নেই। সেভ করলাম, এটা ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ, এখন style.css এর ভিতরে কি লিখবো? এখানে প্রথম যেটা লিখবো সেটা হচ্ছে আমরা ওই যে একটা ওয়েবসাইটের নাম লিখতাম,
অনেক কিছু লিখতাম না, ওয়েবসাইটে ভার্সন লিখতাম, টেবিল অফ কন্টেন্ট লিখতাম, ওগুলো এখানে নিয়ে আসবো। তো নিয়ে আসেন, আমি এই করতে গেলাম, আমি কপি বানিয়ে নিয়ে আসি। কই গো? আচ্ছা, আমরা কোথায় যেন করছিলাম এরকম একটা কাজ, গেটআপটা লগ ইন করা নেই, আমি ঢুকতে পারতেছি না। যে কমন সেন্সের প্রথম যে আমরা পেপার হ্যাঁ হ্যাঁ, ওইগুলা। আচ্ছা, এখানে ওইগুলো আপনি লেখেন। আচ্ছা, এখানে যদি আপনি, আচ্ছা স্টাইল ডট সিএসএস লিখবো কেন, স্টাইল ডট এসসিএসএস লিখবো। এখানে যদি আপনি শর্টকাটলি কমেন্ট আনতে চান, তাহলে এরকম কমেন্ট আসবে, জাভাস্ক্রিপ্টের মতো কমেন্ট আসবে, ঠিক আছে? এটা হচ্ছে এসসিএসএস এর কমেন্ট। আর এসসিএসএস এর কমেন্টটা আউটপুটে আসে না, এখানে লিখে দেন কমেন্ট, আউটপুটে আসবে না। তার মানে এখানে কিছু হিডেন কমেন্টও আপনি করতে পারেন। এটা কিন্তু আরেকটা বড় ফ্যাসিলিটিস, আপনি চাইলে একটা হিডেন কমেন্ট করে রাখতে পারেন। স্যার হিডেন কমেন্ট করে লাভ কি? আপনার যদি প্রয়োজন হয় ব্যবহার করবেন, আপনি নিজের কাজ বোঝার জন্য ব্যবহার করতে পারেন, ঠিক আছে? বাইরে বলে দিলে আমরা এসসিএস এ কমেন্ট করতেছি, সেটা তো শুধু এসসিএস এ থেকে যাচ্ছে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড সিএসএস যদি আনার কমেন্ট করতে চান, হ্যাঁ, তাহলে আপনাকে ওই অ্যাজ ইউজুয়াল যে কমেন্টগুলো সেটাই করতে হবে। এটা মনে করেন, এটা শর্টকাটে করার সিস্টেম নেই। না এটা সব করা যায় না। কমন সিএসএস স্টার্ট কন্ট্রোল ডি, আসছে। এর ভিতরে আপনি আপনার নাম টাম হাবি জাবি যা লেখা সবকিছু লিখবেন। এরপরে যেটা, সেটা হচ্ছে আমার এক একটা করে ফাইলগুলোকে ইম্পোর্ট করতে হবে, না হলে তো পাবে না। এক একটা করে ফাইল ইম্পোর্ট করতে হবে। এট ফার্স্ট ইম্পোর্ট করবেন কোনটা বলেন তো? এট ফার্স্ট মেইন থেকে, এখন তো মেইন ফোল্ডারের ভিতরে এট ফার্স্ট মেইন থেকে ভেরিয়েবলটা ইম্পোর্ট করতে হবে। কারণ কি? কারণ হচ্ছে আমরা কিছু মিক্সেনের ভিতর ভেরিয়েবল ইউজ করব, আমরা যদি এখানে নরমালাইজ ব্যবহার করি সেখানে কিছু ভেরিয়েবল ইউজ করব, তাই না? জাভাস্ক্রিপ্টের মতো ভেরিয়েবলটা সবার আগে লিখতে হয় না, না হলে তো পাবে না। সবার আগে ভেরিয়েবল, আর না হলে তো পাচ্ছে না কিছুই। সো এখানে ইম্পোর্ট করে দেন ভেরিয়েবলটা, এই যে ভেরিয়েবল। ওকে, সেকেন্ডে ইম্পোর্ট করবেন কি, সরি ইম্পোর্ট মেইন সরি মিক্সিন। সেকেন্ডে করবেন মিক্সিনটা। কারণ কি? কারণ হচ্ছে আপনার নরমালাইজ মানে আমরা কমন সিএসএস এর ভিতরেও তো আমরা চাইলে মিক্সিন ব্যবহার করতে পারি, পারি না? তো যেহেতু আগে আমাকে সেট করতে হবে, দেন আমাকে ইউজ করতে হবে, এই জন্য এটা উপরে রাখতে হবে। আচ্ছা, সেকেন্ডে ব্যবহার করবেন মেইন নরমালাইজ। 4 নম্বর ইম্পোর্ট করে দেন কোনটা, বাকি রইল কোনটা, গ্লোবাল। কাজ শেষ। এরপরে আপনার কমন যে সেকশনটা তৈরি করছেন সেই সেকশনগুলো নিয়ে আসতে হবে। বুঝতেই পারছেন কেন সেকশনটা আনতে হবে, কারণ কমনগুলো আমরা আগে লিখি, কমন সেকশনটা আগে লিখবো যেন আমি পরে কল করতে পারি। আচ্ছা, সো এবার নেন @sign import, দেন সেকশন। কিছু আছে? কিছু মনে নাই। আচ্ছা, সেকশন এটা এস আছে, মেইন মেনু। ওকে, এইখানে যদি আপনি চান একটা কমেন্ট করে রাখতে পারেন, হিডেন কমেন্ট বলে দিতে পারেন যে মেইন মেনু, কোনো অসুবিধা নেই। সেভ করেন, কিছুই আসবে না, কারণ এগুলো কোনোটাই আউটপুটে আসে না, এটা কাজটা আউটপুটে আসে। এরপরে মনে করেন আমার পেজগুলো দরকার, পেজ। এখন আপনি এখানে একটা এইরকম একটা কমেন্ট করেন যে কমেন্টটা আমি style.css দেখাইতে চাই, অথবা ওই যে আমি যে স্টাইল করে কমেন্ট দেখাইছিলাম বা ওরকম একটা স্টাইল দিলেন। এখানে বলে দেন ইন্ডেক্স পেজ স্টার্ট এন্ড,
বা শুধু স্টার রাখতে পারেন, যেটা আপনার ইচ্ছা। ক্লিয়ার? এখানে ইম্পোর্ট করে দেন পেজেস, কিছুই নাই। আচ্ছা, এখানে যদি পেজেস দিয়ে আমি বলি ইন্ডেক্স, একটা এরর দেখাবে, কারণ এই নামে কোনো ফাইলে পাচ্ছে না সে খুঁজে। আচ্ছা, এই পেজেসের ভিতরে আমি একটা তৈরি করে আসি, নিউ ফাইল আন্ডারস্কোর index dot scss। সেভ দেন, চলে আসছে। এবার ক্লিয়ার? এখন দেখেন এর ভিতরে index dot scss টা আমরা একটা পাওয়ার হাউসের মতো কাজ ব্যবহার করলাম। জাস্ট এখান থেকে আমরা সব আমার যত যা কিছু আছে সব কিছু আমরা হ্যান্ডেল করবো, ঠিক আছে? আর বাকি যত সিএসএস লেখা আর এসসিএসএস লেখা যাই লেখা দরকার না কেন, যে জন্য লিখতেছি সেটা বুঝে সেই জায়গাটা লিখবো। খুব কঠিন? একবার করলে ক্লিয়ার হবে। একবার করলে ক্লিয়ার হবে। ওপেন সোর্সে তো আমরা আমাদের তো দেখাবে install.css। হ্যাঁ হ্যাঁ, এখানে এটা তো আসবে না। না, এখানে দেখেন আমি লিঙ্ক আপ করাইছি যেটা, সেটারই আমি আউটপুট পাথ হিসেবে সেট করে দেবো। এখানে যেটা লিঙ্ক আপ করাবো মানে এখানে তো সিএসএস টা পাবে, এটাই যেন অবশ্যই অবশ্যই আমার এই আউটপুট পাথ হিসেবে দেওয়া থাকে। ক্লিয়ার? এখন বলেন, আর কোনো কনফিউশন আছে আপনাদের? আপনি যেটা বললেন যে প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা সিএসএস, তো এটা কি আমি মনে করি একটা ফর্ম নামে একটা ই করলাম, HTML ফাইল করলাম, এটা যদি আলাদা form.css নামে একটা ফাইল হবে, হ্যাঁ করেন, অসুবিধা নেই। তারপরে form.css টাকে লিংক করে দেব। লিঙ্ক করে দেবেন। আচ্ছা, এই যে এখানে একটা পেজ তৈরি করা হয়ে গেল, আপনি আরেকটা পেজ তৈরি করবেন, সাপোজ নতুন পেজের কাজ শুরু করছেন। তাহলে তো নতুন পেজে কোনো ঝামেলাই করা লাগতেছে না, এখানে ডাইরেক্টলি স্টাইল নিজের মতো করে নেওয়া যাচ্ছে। কোনো ঝামেলা এই জন্যই তো আমি এটা লিখি, মানে কোনো ঝামেলা না হয়, যেন আমরা সবগুলো আমাদের জায়গা মতো জায়গায় আমরা ব্যবহার করতে পারি, হ্যান্ডেল করতে আমরা পারি। এখান থেকে ফাইলগুলো অন্য কোনো ওয়েবসাইট করতে চাইলে সেখান থেকে নিয়ে সব করতে পারবো। হ্যাঁ, করতে পারতেছি। সহজে আমার এই সেশনটা এক করা ছিল, শুধু ওই সেশনটা নিয়ে কপি করে পেস্ট করে দিলে হয়ে যাচ্ছে, করা যায়। এই যে কাজটা করলাম এত সময় পর্যন্ত, এই কাজটা কি আমার সব জায়গা প্রয়োজন না? যেমন ওই যে বললেন যে ব্রাউজার প্রিফিক্স মনে রাখা তো দুষ্কর, কষ্টকর। কোন কোন জায়গায় ব্রাউজার প্রিফিক্স লাগে সেগুলো একবার একটা রাত না ঘুমাইয়া আমাদের ইসের মতো অন্য ভাইয়ের মতো বসে বসে ঘাটবেন যে কোনগুলো প্রিফিক্স লাগে। সেইগুলোর জন্য আপনি সব মিলগুলো তৈরি করে রাখেন, 15 থেকে 20টা, এর থেকে তো বেশি না, 15-20টা আমরা নাই। সবগুলো একবারে তৈরি করে রাখলে জীবনে আর তৈরি করা লাগবে না। একদিনের জন্য কষ্ট করতে তো অসুবিধা মনে হয়নি, তাই না? এই আর কি। সো চেষ্টা করেন, যদি মনে করেন যে না আমার এখনো পূর্বের গুলো একটু আছে মানে বাদ রয়ে গেছে, এসসিএসএস টা সাধারণত বাইরে চায় না, বাট যারা ফ্রিল্যান্সিং করে, যারা বিশেষ করে ফাইবারে যারা কাজ করে, এরা সাধারণত এসসিএসএস দিয়ে কাজগুলো করে থাকে। মানে এসসিএসএস দিয়ে করলে খুব তাড়াতাড়ি কাজটা করা যায়, ঠিক আছে, অল্প সময়ের ভিতরে ডেলিভারি করা যায়। আর বিশেষ করে ওই যে বলছিলাম না যে আমরা আনলিমিটেড কি দেবো, কি বলা হয়, রিভিশন দেব, আনলিমিটেড রিভিশন। সো যদি রিভিশন চেয়ে বসে আমার কালারটা চেঞ্জ করে দাও, চাইতেই তো পারে, বাইরের ইচ্ছা। বাইরে তো বুঝবে না যে কালার পরিবর্তন করতে যাই আমার নিজের চেহারাই পরিবর্তন হয়ে যাবে, এ তো বাইরে বুঝবে না। তখন আপনার এই এসসিএসএস টা অনেক হেল্পফুল হবে। এক জায়গায় খুঁজে এক জায়গাতে চেঞ্জ করো, আর এটা খুব ইজি, খুব ইজি, বিশ্বাস করেন, কাজ করেন, দেখবেন এর থেকে একবার মজা পেয়ে গেলে আপনি দেখবেন যে নর্মাল একটা ফর্ম তৈরি করা লাগবে, তাও এসএসএস করতেছেন, কেন আমি এত কষ্ট করতে যাবো, অনেক মজা পেয়ে যাবেন এটা করতে পারলে। ভয়ের কোনো কিছু নেই। আর যদি কখনো আটকে যান কোথাও, চলে আসবেন, ফেসবুকে নক দিবেন, ঠিক আছে, অসুবিধা নেই। আজকে পর্যন্তই।